স্ক্রিন শেয়ার দেখাচ্ছে না এনামুল? জি স্যার, দেখা যায়। আসলাম কেন? দেখো, তাহলে আমরা শুরু করে দিই, বাংলা বানানের নিয়ম পড়বো। আচ্ছা, কি কারণে পড়ি নিয়মটা বাংলা বানানের? কি পরীক্ষায় পাশ করার জন্য? পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নাকি কোন কারণে পড়তে হবে? হ্যাঁ, এইচএসসি তে একবার পড়ছিলাম, তখন তো পাশ করার জন্য এই চ্যাপ্টার পড়েছ? ছিল আর কি। তখন পাশ করার জন্য পড়েছো। তবে তখন যদি কেবল পাশ করার জন্য না পড়তে, মানে পাশ করার জন্য পড়াও একটা কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। কথা বুঝছো? আরো অনেক কারণ আছে তার সাথে। আমরা দেখো, পড়ার কারণটা একটু খেয়াল করি। দেখো, বাক্যটা যদি তুমি এভাবে লেখো, কোনো সমস্যা হয়? সে পানি পান করে। স্যার, এখানে পানি বানানটা তো ভুল আছে। তো এখন আমি যখন মুখে বলছি যে সে পানি পান করে, সেক্ষেত্রে কিন্তু তোমার দন্তন্য না মূর্ধন্য ন, এটাকে আমরা আলাদা করতে পারি না, তাই না? জি স্যার। সাউন্ডে একটা পার্থক্য থাকতে পারে, একটা পানি একটা পানি। হ্যাঁ, খেয়াল করছো? এটা একটা সাউন্ড থাকতে পারে, তবে ওটা আহ শ্রুতি যে খুব ভালোভাবে গ্রাহ্য, সেটি কিন্তু নয়। বুঝতে পেরেছ? ওটা যে শ্রুতিতে খুব ভালো করে ধরা পড়বে, যার কারণে আমাদের ধ্বনি দুটো, সরি, বর্ণ দুটো, দন্তন্য এবং মূর্ধন্য ণ, কিন্তু ধ্বনিতে একটা হয়েছে। ব্যাপারটা ধরতে পেরেছ? এখন মুখে বলা ভিন্ন হতে পারে, ক্লাসে আছে। একই হতে পারে, কিন্তু যখন তুমি লিখছো, ক্লাসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, যখন তুমি লিখছো, তখন কিন্তু তোমার বানানটা বেশ জরুরি। দেখো, বানানটা কিন্তু তাহলে বলার জন্য জরুরি নয়, না? বানানটা জরুরি হচ্ছে লেখার জন্য। যখন আমি বলতাম সে পানি পান করে, মুখে কিন্তু কোনো সমস্যা হতো না। তাহলে যখন লিখছি, তখন এই পানি ভিন্ন দিকে গমন করেছে। বলছে এই পানি তো আর দন্তন্য পানি মানে হচ্ছে জল, আর এই পানি মানে হাত। তার মানে বানান ভুলের কারণে, খেয়াল করছো, একটা অর্থের ভিন্নতা এসে যাচ্ছে। তো আমাদের লেখার ক্ষেত্রে বানান ভুল যেন না হয়, অর্থাৎ আমি যেন অর্থে ভিন্ন দিকে চলে না যাই, এটা একটা বড় কারণ। বানান মানে নিয়ম আমি কেন পড়বো সেটি জানার জন্য। আমি তোমাকে যা বললাম সেটি এখানে আছে, এবং সঠিক অর্থ প্রাপ্তি হতে পারে, অথবা কি হতে পারে, সঠিক অর্থ প্রদান। তোমার প্রাপ্তির আসার জন্য তুমি বলবে যে একজনের বানান ঠিক মতো পড়া দরকার। আমি দিতে চাইলেও বলবো যে হ্যাঁ, আমি বানান ঠিক মতো পড়বো। এটা একটা বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে কিছু তথ্য আছে, তুমি তথ্যগুলো মনে রাখবে, যে কে কত সালে কবে বাংলা বানান সংস্কার করেছে এবং প্রয়োগ করেছে। সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কখনো কখনো অবজেক্টিভ হিসেবে আসতে পারে। এটি বাংলা বানান সংস্কারের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট একটি প্রশ্ন, যে বাংলা বানান কিভাবে কখন কোথায় সংস্কার হয়েছে, তোমরা আহ, পেয়ে যাবে সেটা। এখানে ওই তথ্যগুলো আছে। এইবার যে বিষয়টি আসছে, খেয়াল করো, যে প্রথমত জানলাম যে আমরা এই ভুলের হাত থেকে অর্থ সঠিকভাবে প্রাপ্তির আশায় বাংলা বানান পড়বো। তা এই ভুল কেন হয় বাংলা বানানে? তোমাদের কাছে কি কি কারণ মনে হতে পারে? দুই একটা, যে একটা কারণ হচ্ছে যে স্যার আমি তো জানি না, ভালো পড়ি নাই, এটা একটা কারণ। কিন্তু পড়া আছে, তারপরেও জানা আছে, তারপরেও ভুল হয়ে যায়, তাহলে তখন কিন্তু আর পড়ি না বা জানি না কারণটি খুব বেশি কাজের হচ্ছে না, না? তাহলে কি হতে পারে?
ভুল হওয়ার কারণ কি কি স্যার দেখো অনেক সময় স্যার বানানের একটা বর্ণের জন্য অর্থের পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ভুল হ্যাঁ, হতে পারে। তার মানে দেখো, আমরা ওটাও একটা কারণ, তুমি যেটা বলেছো আছে। আমরা প্রথমত যেটি পাচ্ছি যে বিভিন্ন ভাষার শব্দ আমাদের এখানে প্রচলিত আছে। ফলে ইংরেজি না বাংলা না তৎসম এইসব শব্দ জানার ব্যাপারটির কারণে আমাদের কখনো কখনো বানানে ভিন্নতা আসে, আর ওই ভিন্নতা আমাদের মাথায় থাকে না বিধায় আমাদের ভুলের একটা কারণ সেটি হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কারণ, এই যে যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু তুমি এমনি বাংলা বানানের জন্য কোথাও নেই। এটা আবিষ্কার করা এইভাবে আমাদের ব্যাকরণিক বিশ্লেষণের উপর থেকে। দেখো, আরেকটা বড় কারণ, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর আমাদের আছে, কিন্তু আমরা ধ্বনিতে দুটো স্বরকে উচ্চারণ আহ, করি না, কিন্তু বর্ণে যে আমরা স্বর দুটো লিখি। এবং এটা বোধহয় তোমাদের ওই ধ্বনিতত্ত্বের অধ্যায়ে আলোচনা করতে যে আমি রস্বীকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার যাই থাকুক না কেন, সেগুলো যে রস্যি অর্থাৎ ছোটটা, রস্যু অর্থাৎ ছোটটা না, দীর্ঘি বা দীর্ঘ কিন্তু ওখানে ব্যবহার করা হবে না, এমন কথা তোমাদের বলা হয়েছিল। তাহলে আমরা যেমন দেখো, যখন লিখছি পূজা, পূজা শব্দটা যখন লিখবো, আমি কিভাবে এটাকে বুঝতে পারবো? আমি তো বলছি পূজা, খেয়াল করো, তাই না? এখন এইটা বানান হয়নি, এটা বানান এইভাবে দীর্ঘকার হবে। এখন ভুল যাওয়ার কারণ তাহলে কি? হ্রস্ব স্বর আছে এবং দীর্ঘ স্বর আছে, ঠিক স্যার একইভাবে। সঠিক উচ্চারণের অভাবেও কি ভুল হয়? কি বলো? আমি বুঝতে পারিনি। সঠিক উচ্চারণের সঠিক উচ্চারণের অভাবের কারণে কি ভুল হয়, এরকম না না বিষয়টা? না না, সঠিক উচ্চারণের কারণে কখনো কখনো তুমি বানান ঠিক করে রাখতে পারো, উচ্চারণের নিয়মটা যদি জানা থাকে। হুম কিন্তু সেটি সব শব্দে নয়। বুঝতে পেরেছো? দেখো, এখানে কিন্তু আমি উচ্চারণের জন্য ব্যবহার করবো রস্যকার, পু, কিন্তু শব্দটির সঠিক বানান কিন্তু দীর্ঘকার দিয়ে। তুমি যদি নারী শব্দটি দেখো, তাহলে এটা দীর্ঘিকার দিয়ে লিখছি, আবার উচ্চারণে এই নারী হচ্ছে রস্যিকার দিয়ে, কারণ ওই দীর্ঘিকারের উচ্চারণটা নেই। দেখো তো ব্যাপারটি ধরতে পারছো কিনা? কারণ দীর্ঘিটা মৌলিক স্বরধ্বনি নয়। তোমাদের মনে আছে আমরা মৌলিক স্বরধ্বনি পড়ার ক্ষেত্রে বলেছিলাম যে কোনটা মৌলিক স্বরধ্বনি কোনটা যৌগিক স্বরধ্বনি, এবং সেক্ষেত্রে আমরা রস্যি এবং রস্যু দুইটার চারটা, রস্যি রস্যু দীর্ঘি দীর্ঘ, এই চারটার ভিতরে দুটোকে নিয়েছিলাম, এবং উচ্চারণে ওই দুটো ব্যবহার করা হবে, কিন্তু বানানে কিন্তু চারটাই ব্যবহার করা হতে পারে। পার্থক্যটা ধরতে পারছো কোন জায়গায় কোন জায়গায় আমরা দ্বন্দ্বে পড়ছি? অর্থাৎ আমাদের হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর উভয়েরই ব্যবহার আছে। খেয়াল করেছো? উভয়ের ব্যবহার থাকার কারণে আমরা দ্বন্দ্বে পড়ে যাচ্ছি, শব্দটিতে হ্রস্বইকার হবে না দীর্ঘিকার হবে। এটা একটা আমাদের দ্বন্দ্বের কারণ। দ্বিতীয় দ্বন্দ্ব দেখো, তৃতীয় আর একটা দ্বন্দ্ব আছে, যে কথা ইতোমধ্যে বলে ফেলেছি, যে একই উচ্চারণের ব্যঞ্জন ধ্বনি আছে, কিন্তু বর্ণে যে সে ভিন্ন। কাকে কাকে নিয়েছি আমরা? দুটো জ, দুটো ন, তিনটে স। দেখো, র, তোমাকে যখন বলা হয় এত বাড়াবাড়ি করো না, এখন তুমি যদি বাড়াবাড়িকে লিখতে দাও বয়াকার রয়াকার, বয়াকার রয় রস্যি, তাহলে কিন্তু হচ্ছে না। খেয়াল করেছ? তুমি যদি বলো যে ঝড়ে, দেখো ঝড়ে কি হয়? ঝরে পড়ে। হ্যাঁ, এখন দেখো, একটা ঝড়, একটা ঝরে পড়া, এই পরেও আবার দুই রকম আছে। যদি বলি পরে, ঝড়ে, ঝরে, পড়ে, খেয়াল করছো সাউন্ড কোন কোন জায়গায় হচ্ছে? আর ডয়বিন্দুর অত, ডয়বিন্দুর অত আছেই, আরো বেশি মহাপ্রাণতা এবং ঘোষত্ব তাতে দিতে হয়। একটু ভিন্নতা আছে, কিন্তু রেপ র আর ডয়বিন্দু র এর ভিতরে কিন্তু আমরা
ওই যে সাউন্ডে যে জায়গাটা, জিভের যে মূর্ধার কাছে চলে যাওয়া একটাই একটাই জিভ দন্ততে চলে আসা, দেখো রেপ রকে কিন্তু দন্তধ্বনি বলা হয়। এটা ধরতে পেরেছো কিনা? এটা ধরতে পারবো, ওইখানে দেখো ন, র, আর ল। ল পার্শ্বিক ধ্বনি ঠিক আছে, কিন্তু এরা কিন্তু তিনটাই দন্ত ধ্বনি, দন্তমূলীয়। এবং দন্তমূলীয় বলেই এদের সাথে যে শটা যুক্ত হয় সে দন্তস্ব হয়ে যায়। বোধ করি তোমাদের মনে আছে আমি স্বয়ের পরিবর্তন যখন বলেছিলাম, যে এই তিনটা ফলার সাথে যদি দন্তস্ব যুক্ত হয় তাহলে দন্তস্বটা দন্তস্বই থাকে, অন্য সব সময় তিনটে স্বই তালব্য স্বতে উচ্চারিত হয়। তিনটে স তালব্য স্বতে উচ্চারিত হয় এমন শব্দ তোমাদের মনে আছে? বলতে পারো? সব সব বিশেষ। হ্যাঁ হ্যাঁ, সবিশেষ, গুড, ভালো মনে আছে, শাশ্বত না? জি স্যার। এই দেখো সবিশেষ, তিনটে স্বই আছে, কিন্তু তিনটে স্বকেই আমরা তালব্য স উচ্চারণ করছি। তাহলে আমাদের উচ্চারণে একই রকম। ফলে আমরা যদি সচেতনভাবে বানানের ক্ষেত্রে মনে না রাখি, বা কেন কোনটা হচ্ছে সেটি যদি মনে না রাখি, তাহলে কিন্তু আমাদের বানান ভুল যাবে। দেখো আমাদের কিন্তু নত্ব আর সত্য বিধান আছে, কিন্তু যত্ব বিধান কিন্তু নাই। অর্থাৎ ওই বর্গীয় জ আর অন্তস্থ জ হওয়ার আহ, আহ, কারণটা ব্যাকরণিক ভাবে লেখা হয়নি। যেমন দেখো, আহ ব্যাকরণিক ভাবে সেই কারণ না থাকলেও তুমি কিন্তু আহ দুইটার ভিন্নতাকে কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না। দুইটার ভিন্নতা অস্বীকার করতে পারবো না, তাহলে কিভাবে আসবে ভিন্নতা? খেয়াল করো, যদি বলা হয় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, হুম, আর যদি বলা হয় এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, দেখো দুই যেনর দুই রকম অর্থ। খেয়াল করেছ? এখন এইটা তোমার মনে আসবে কিভাবে? সবকিছু যে টেকনিক্যালি তোমার সব হয়ে যাবে তা না, তোমাকে কিন্তু পড়তে হবে, তোমাকে খোঁজ খবর রাখতে হবে যে কি কি আছে, পড়ার মাধ্যমে করতে হবে। দেখো সৃজনশীল এই পদ্ধতিটাই যেটি হয়েছে, শিক্ষার্থীরা একটু গল্প কাহিনী এটা সেটা জেনে ওই উদ্দীপকের সাথে ওই প্রশ্নের তালগোল পাকানো মিলানো এগুলো করে তারা নিজেরা লিখে দেয়। এবং দেখবে যে বেশিরভাগেরই বানান ভুল যাচ্ছে কোন কোন জায়গায়, খেয়াল করেছো? দেখো একটা কার যেখানে আছে সেখানে কি বানান ভুল যাচ্ছে? আকার দিতে যে কি কেউ বানান ভুল করছে কখনো এ পর্যন্ত, বলতো? করেনি। না কিন্তু স্যার, বেশিরভাগ ভুল হয় রসিকার দীর্ঘিকার আর রসিকার দীর্ঘকার। দেখবে মানে এই যে দুটো একই রকম আছে, তাই এখানে ভুল যাচ্ছে। ঔকার দিতে যে কেউ বানানে ভুল করছে, ঐকার দিতে যে কেউ বানানে ভুল করেনি। তাহলে বানানে ভুল করেছে রস্বই দীর্ঘিতে। এবার যেখানে ক দরকার সেখানে কি কেউ কখনো ভুল করে খ লিখেছে? লেখেনি। কিন্তু যেখানে বর্গীয় জ না অন্তস্থ জ, এখানে ভুল করেছে। খেয়াল করেছো? তাহলে আমাদের আসলে বানান ভুলের কারণ আমাদের বর্ণমালার ভিতরেই আছে। সেখান থেকে আমাদের যদি বের হতে হয়, তাহলে শব্দের অর্থ জানতে হবে, আমাদের পড়াশোনার পরিধি বাড়াতে হবে, খোঁজ খবর রাখতে হবে। কখনো কখনো অর্থ ঠিক মতো না জানলে আমরা অনেক সময় দেখবা ওই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বানান ঠিক করে থাকি, যে এই বানানটা এরকমই দেখেছি সব জায়গায়, এ যা লিখেছে আহ, এইরকমই হবে মনে হয়। এটা কোন জায়গায় আমরা কাজে খাটাই? যখন রস্যি না দীর্ঘি, রস্যু না দীর্ঘ, এইটাকে যখন আমরা কোনো নিয়মের মাধ্যমে নিশ্চিত হতে না পারি। বুঝতে পেরেছ? যেখানে নিয়মের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় সেখানে আর উপর দিকে চেয়ে থাকা যায়, দরকার হয় না যে কোনটা দেখতে ভালো লাগে। সেখানে নিয়মটা আছে, তুমি ব্যাখ্যার মাধ্যমে সেই নিয়মটাকে কিন্তু প্রয়োগ করতে পারো। আমরা এখানে সেই জায়গাটি শিখবো, ব্যাখ্যার মাধ্যমে কিভাবে আমরা প্রয়োগ করতে পারি রস্যি না দীর্ঘি বা কোন ধ্বনি হবে। সেই ক্ষেত্রে তোমাদের জন্য দুটো নিয়ম তৈরি হয়েছে, ওইদিকে নত্ব বিধান সত্য বিধান, এদিকে হয়েছে
এদিকে কিন্তু এই যত্ত বিধান বা রত্ত বিধান এইগুলো কিন্তু নাই। বুঝতে পেরেছ? তাহলে ঘটনাটি দাঁড়াচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির ভিন্নতা আছে, স্বরধ্বনির ভিতরে ভিন্নতা আছে, ফলে আমাদের বানানে পরিবর্তন চলে আসছে। খেয়াল করো। তোমরা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখো শব্দ গঠনের একটা জটিলতা আছে। আমরা ইতোমধ্যে সন্ধি পড়েছি, মনে আছে? এবং সন্ধি পড়াতে যে আমি তোমাদের আকার হবে কিনা মনে আছে, ওই যে অত্যন্ত না অত্যন্ত, অধ্যবসায় না অধ্যাবসায়, অধ্যয়ন না অধ্যায়ন, তোমাদের এমনি একটু বেশি একটা আকার চলে আসতো। তাহলে এই আকারটি চলে আসার কারণটা কি তুমি ঠেকাতে পারো কিভাবে? ওই শব্দটি গঠিত কিভাবে হয়েছে সেই কারণটা যখন তোমার কাছে বোধগম্য হয়ে যাচ্ছে, তখন তুমি এই টাইপের যত শব্দ আছে তাদের কিন্তু আর বানানে ভুল করবে না। ঠিক একইভাবে ওটা ছিল সন্ধিজাত, এটি আসলে প্রত্যয়জাত। আমি এখানে উদাহরণ নিয়েছি প্রত্যয় থেকে। যেমন দেখো, দারিদ্র, এই যে যে দয় রয় জফলা, এখন তুমি যখন লিখবা তখন তুমি ভাববা যে কিভাবে আমি দারিদ্র লিখবো। আমি যদি ভদ্র লিখি তাহলে তো ভদ্র বানানের দয় রয় জফলা দরকার হচ্ছে না। খেয়াল করছো? কিন্তু দারিদ্র বানানের দারিদ্র তো একই উচ্চারণ দিচ্ছে, তারপরেও দয় রয় জফলা আছে। তার মানে শব্দ গঠনে একটা জটিলতা আছে। শব্দ গঠনের জটিলতা মানে হচ্ছে ওই শব্দটা কোন ধরনের পদে যাচ্ছে সেই জটিলতা আছে। অতএব আমি যদি ওই জটিলতাটা ধরতে পারি, তাহলে আমার বাংলা বানানটা আমার আয়ত্তে থাকতে পারে। তার মানে আমাদের কাছে প্রত্যয়ের মাধ্যমে বানান শেখার একটা কৌশল চলে আসছে, নত্য বিধান সত্য বিধানের মাধ্যমে বাংলা শেখার একটা কৌশল চলে আসছে। রস্যি দীর্ঘ কারের যেহেতু ভিন্নতা আছে, অতএব রস্যি দীর্ঘ কার আর রস্য দীর্ঘ কার হওয়ার জায়গায় রস্যু দীর্ঘ কারের নিয়মটা অত বেশি আমাদের কাছে প্রচলিত বা ব্যবহার্য নয়। কিন্তু রশ্মি দীর্ঘিটা কিন্তু খুব বেশি প্রচলিত এবং ব্যবহার্য এবং পরীক্ষায় আসে। এবং এখান থেকে দেখা যায় আহ, শব্দ অনেক বেশি চলে আসে। আর ওই যে উপরে যেমন তৎসম বিদেশি আরবি ফার্সি, এরকম তৎসম শব্দের বানান কিছু আছে আমাদের পড়তে হবে। দেখো, আমরা প্রথমেই বানান পড়ার জন্য পিছনে যে কারণটা ধরেছিলাম সেটি একটা বড় কারণ, যে নীর মানে পাখির বাসা, আর ওই নীর মানে চোখের জল। অর্থাৎ একই টাইপের শব্দ, একটা নীর আর একটা নীর, দন্তমূল থেকে নীর, রেফ র না, জিভ এবং দন্তমূল মানে দাঁতের গোড়া। এখন তোমার যদি এই শব্দগুলো উচ্চারণে স্থান ভিন্ন হয়ে যায়, তাহলে তোমাকে এই শব্দগুলোর অবস্থান কোথায় সেটি জানতে হচ্ছে। এরপর ওই জিভ বা দাঁত, এই যে এদের সেই সেই জায়গায় স্পর্শ করাতে হচ্ছে জিভকে, হয়তো মুদ্রার সাথে, হয়তো দাঁতের সাথে, অথবা তোমার কি বলে ঠোঁটের কাছে ঠোঁট ঠোঁট মিশছে, অথবা তালুতে যে জিভকে মিশাতে হচ্ছে। তার মানে ভিন্নতা আছে ব্যঞ্জনের। আবার ওই ভিন্ন ব্যঞ্জন প্রয়োগের কারণে শব্দের অর্থেরও ভিন্নতা আছে। দেখো তো ব্যাপারটা ধরতে পেরেছো কিনা? তাহলে আমরা কিন্তু বানান ভুল হওয়ার পিছনে বেশ কিছু কারণ পেয়েছি। এগুলো খুব আকারে খুব লিখিত আকারে মনে রাখা টাকা সেটি দরকার হতে পারে, এগুলো যে অবজেক্টিভে আসবে তা কিন্তু না। কিন্তু এগুলো তোমাকে বাংলা বানান পড়ার ক্ষেত্রে অনেক বেশি, হুম, অনেক বেশি তোমাকে কিন্তু সহায়তা করতে পারবে। তাহলে আমরা বাংলা বানানের বেসিক্যালি 5 ধরনের, এটা হচ্ছে এই প্রশ্নের ধরন যেটা, এটা বেসিক্যালি ক্লাস সাথে ইন্টারমিডিয়েটের জন্য করা। এখন ইন্টারমিডিয়েটের 2 ধরনের প্রশ্ন আসে, সেই 2 ধরনের আমরা কথা বলেছি। তাহলে দ্বিতীয় নম্বরের প্রশ্নটাই আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগই আনসার করে থাকে, যারা অপেক্ষাকৃত আহ, মেধাবী। আর ওই 1 নম্বরের যেটা যে বানানের 5টা নিয়ম লেখো, এই লেখো এই লেখো, 2টা উদাহরণ দিয়া, ওটা মুখস্থ নির্ভর পড়ে তো, ওটা বেশিরভাগই লেখে। কারণ হচ্ছে বেশিরভাগই তো মেধাবী নয়। কথা কি বুঝতে পারছো কিনা? বেশিরভাগ যে কাজটি করবে তুমি মনে করবে সেই কাজটিতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। কত কেন? বেশিরভাগ তো ভালো বোঝে না।
অতএব আমরা বানান। আলো বোঝে না, প্লাস হচ্ছে জোয়ারে গা ভাসিয়ে দেয়। হুম হুম, গা ভাসিয়ে দেয় বেশি। গা ভাসায় সাঁতরাতে চায় না, না? আচ্ছা, বলতে পারবা এই শাশ্বত একটা লাইন তোমার ভাসিয়ে দেওয়াতেই মনে পড়লো যে যে কবিতা শুনতে জানে না প্রবহমান নদী তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। দেখো তো, এই দুটো লাইনের তাৎপর্য কিছু বোঝা যায়? তুমি কিছু অনুভব করতে পারো? যে প্রথম লাইন হচ্ছে, যে কবিতা শুনতে জানে না প্রবাহ নদী তাকেও ভাসিয়ে দেয়। ভাসিয়ে রাখে, দেয় না, ভাসিয়ে তাকে। রাখে। হুম। ভাসিয়ে রাখে আর ভাসিয়ে দেয়, এই দুইয়ের অর্থ কিন্তু বিরাট পার্থক্য করে, খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ। আর পরের লাইনে বলছে যে কবিতা শুনতে জানে না সে নদীতে সাঁতরাতে পারে না। মানে তোমার কথাতেই ব্যাপারটা মনে হলো। তোমরা লাইন দুটো নিয়ে ভাবতে পারো, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এখন দেখো, আমরা বলছি যে বানান শুদ্ধ করো, এখানে ওই ইন্টারমিডিয়েটে 8টি আছে, 5টি। এখন একটু তোমরা বলতে চেষ্টা করবে এই বানানগুলো সম্পর্কে। আমরা যে বাংলা বানান পড়তে যাব তার পিছনে আগে থেকে তোমাদের মানসিক অবস্থা কোথায় আছে, অথবা তুমি না পড়েও কেমন অ্যান্সার দিতে পারো। এখানে আমি 8টা শব্দ রেখেছি, আমি 8টা শব্দের বানান তোমাদের কাছ থেকে শুনে আমি প্রথম যে বিষয়টি আসবে বাংলা বানানে তৎসম শব্দের নিয়ম, সেই নিয়মে আমরা প্রবেশ করব। বলো কি হতে পারে প্রথমটা? এই, ও, প্রথমটা স্যার খরচ ঠিক আছে, কিন্তু শেষে সতী দন্ত স হবে, তো কি হবে? তার মানে শাশ্বত বলতে চাচ্ছে দন্তস্বয় ব, র, দন্তস্ব, তয় রস্যি, তয় দীর্ঘি, না? জি স্যার। আর কারো কিছু বলার আছে? বলতে চাও তো? যদি বলতে না চাও তাহলে আমরা কেটে স্কিপ করে যাবো, মনে হচ্ছে তোমাদের যে বানানটা ঠিক হয়েছে, শাশ্বত যেটা বলেছে এটাই। কথা বলো। 14 জন মানে। স্যার, আমার মনে হ্যাঁ, হচ্ছে সরস্বতী, ধরো তোমার। দন্তস্বয় ব, রুদ্র, রসিকের ঠিক আছে মনে হচ্ছে স্যার, ঠিক আছে। মানে শাশ্বত যেটা বলেছে সেটা ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর কেউ? তার মানে একটা জিনিস খেয়াল করো। প্রথম শব্দে বফলা ঠিক আছে, আমরা বফলার উচ্চারণ শুরুতে এরকম জানি যে শব্দের শুরুতে বফলা থাকলে উচ্চারণে ভূমিকা পালন করে না, তাই তো? তাহলে আমরা বফলাকে মনে করছি প্রথমে আছে। এখন একটা জিনিস খেয়াল করো যে তুমি মধ্যে যে স কয়টা করছো, এটা তো হয়েছে সরস্বতী। এটা কি সরস্বতী হয়েছে? শাশ্বত যেটা বলেছে না স্যার, সরস্বতী। এটা স্যার হয়েছে সরস। উচ্চারণ স্যার উচ্চারণটা সরস্বতী হবে না? হ্যাঁ, উচ্চারণটা হবে সরস্বতী। তা সরস্বতী স্যার যদি হয়, তাহলে দন্তস্বয় ব ফলা হবে স্যার। কারণ কোনটাই? মাঝখানে ব ফলা থাকলে সেটার উচ্চারণ যেমন বিশ্বাস, তো হ্যাঁ, ঠিক ওই আছে, রকম ভালো ভাবে বলেছো। মনে কি হচ্ছে যেন যে নাম এটা তোমার? সরস্বতী হবে। তার মানে স্যার তুমি বলছো মাঝখানে বফলা লাগবে না, কি নাম বলেছো? উম, স্যার মন। মুন। মুন বলেছো, মাঝখানে বফলা লাগবে। আচ্ছা মুন, তাহলে প্রথমে বফলা লাগবে না? স্যার প্রথমেও লাগবে মনে হচ্ছে, কারণ প্রথমে ব ফলা আচ্ছা, থাকলে সেটার উচ্চারণ হয় না। হয় না। এখন তার মানে সেখান থেকে তুমি উচ্চারণেও দান্দিকতায় পড়লে, অর্থাৎ একটা উচ্চারণের মাধ্যমে বফলাকে ফিক্সড করলে যে মধ্যে লাগবে, কারণ স আমি দ্বিত্ব করছি। বফলার আরেকটা উচ্চারণের মাধ্যমে তুমি কনফিউশনে পড়ে গেলে যে প্রথমে বটা থাকবে কিনা, তাই না? এখন স্যার ঠিক একইভাবে যদি সপরিবার বলি, সপরিবার, মানে সপরিবারে ব নাই। সপরিবারে বফলা নাই, সপরিবার হচ্ছে শুধু পরিবার সহ, ওতে বফলা হবে না। শোনো, এইবার এইবার তাহলে তুমি এটা কি জানো যে সরস্বতী বানানে একটা বফলা আছে, দুটো নাই? এই কথাটা কিন্তু তোমাকে একটু পড়ার মাধ্যমে মনে রাখতে হবে। তোমার বফলার স্থানান্তর ঘটে যেতে পারে, শাশ্বত আমি কি বলছি, তোমার বফলার স্থান ভুল হতে পারে, কিন্তু বফলা যে একটা আছে এটা তোমাকে মনে রাখতে হবে। অতএব সরস্বতী বানানে এই যে পরে যেটা লিখেছি,
মন যেটা বলেছে যে মধ্যে বফলা আছে, উচ্চারণকে দ্বিত্ব করেছে বফলা উচ্চারণের ক্ষেত্রে, কারণ বফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি দুইবার উচ্চারিত হয়, অতএব বফলাটা ওখানে যাবে। এই হলো একটা বফলা থেকে তুমি কোথায় বফলা হবে সেদিকে আসলে। কিন্তু আমি বললাম যে শুরুতে বকে যদি তুমি ধারণ করো, তাহলে সেটাও তোমাকে কনফিউশন করে দিচ্ছে, কারণ শুরুতে বফলা উচ্চারণে কোনো ভূমিকা পালন করে না। তাহলে সরস্বতী বানানটা দেখো, তোমরা 12 জন ছিলে, কনফিউশনে ছিলে সবাই। আমি এখান থেকে লার্নিং এর একটা জায়গা পেয়েছি মনের কাছ থেকে, যে মধ্যে বফলা ব্যঞ্জনকে দ্বিত্ব করে, কিন্তু সেটিও কিন্তু বানানের সাথে কানেক্টেড। বুঝতে পেরেছো? যাক, পরেরটা বলো, বুদ্ধিজীবী বলো। কে কে বুদ্ধিজীবী আছো দেখি। স্যার, বরুসুকার বু, দয় দরুশিকার, বুরিকার জ দীর্ঘিকার জি, ব দীর্ঘিকার, মানে দুটোই বুরিকার জ দীর্ঘিকার দীর্ঘিকার, পরে। হ্যাঁ দুটাই দেখি। হ্যাঁ, তুমি মনে রাখবে জীবী শব্দে দুটোই দীর্ঘিকার। ঠিক আছে? জীবী শব্দে দুটো দীর্ঘি হলেই জীবিকা শব্দেই কিন্তু দুটো দীর্ঘি হবে না। বলো জীবিকা, ও জীবিকা আছে এখানে। বুরিকার জ রুশিকার, ব দীর্ঘিকার, কাকার ককার কা। না, এবার গেছে আর উল্টে। বর্গের জয় দীর্ঘিকার বয় রস্বীকার কয়েকারে কা। হ্যাঁ, ইকা প্রত্যয় যুক্ত হয়ে পূর্বের দীর্ঘিকারকে রস্বীকার করে দেবে, তখন হবে জীবিকা। ওটা আসলে জীবীর সাথে যুক্ত হয়নি, ওটা আসলে জীবের সাথে যুক্ত। জীব যোগ ইকা। হ্যাঁ, তখন রসিকতা স্যার, যুক্ত। উপরের ওই যে লিখছেন না দুই ধরনের প্রশ্ন হয়, এই উচ্চারণটা কি অ্যাকচুয়ালি প্রশ্ন হবে নাকি প্রশ্ন হবে? হবে প্রশ্ন। ওই যে ন আছে তাই দন্তস্ব হবে। একটু আগেই তো বলছিলাম, মনে আছে? প্রশ্ন। উচ্চারণটা হবে তালব দন্তস্ব দিয়ে। বুঝতে পেরেছো? কেন? কারণ ওর সাথে ন ফলা যুক্ত হয়েছে। ধরতে পেরেছো? জি স্যার, বুঝেছি। তার মানে তুমি যখনই স এর সাথে ন ফলা, র ফলা, ল ফলা দেখছো, হুম, বলো র ফলা দিয়ে একটা বলো স এর সাথে। শ্রদ্ধা। শ্রদ্ধা, গুড, দারুণ শব্দ বলেছ, শ্রদ্ধা। দেখো এবার উচ্চারণটা কিরকম হবে তাহলে, দন্তস্বয় রফলা উকার না, শ্রদ্ধা। জি স্যার। ধরতে পারছো? এই এই টেকনিক্যাল পড়া পড়তে হবে আমাদের, তাতে একটু পরিচ্ছন্ন দিয়ে আসবে। তাহলে আমরা জীবিকে শেষ করলাম। এবারটা কি হবে এটা? এটা এটা কি শব্দ লিখেছি বলতে পারবা? শ্মশান। শ্মশান। শ্মশান শ্মশান। বানানটা কি হবে বলো? এখানে এটা মাঝখানে তালবস্য হবে। হুম, তাহলে বসো। তার তালব্য মফলা, তালব্য আকার দন্তান্ন। মানে মফলাটা আগে থাকবে তাই? স্যার তাই তো মনে হচ্ছে। তাই মনে হচ্ছে, হ্যাঁ। এগুলো মনে না রাখা তার কোনো উপায় নাই। এটাই ঠিক আছে যে ম ফলাটা শুরুতে থাকলে উচ্চারণে ভূমিকা পালন করে না, কিন্তু যদি মধ্যে দিতা তাহলে ওটা ওই তালব্য শ কে দ্বিত্ব করে দিত। হ্যাঁ, যদি এরকম দিতা, কিন্তু দেখবা কোথাও কোথাও এরকমই লেখা আছে। এটি কিন্তু ভুল শব্দ। ওকে, শুরুতে ম ফলা হবে। মহত্ব কি বলো? তার ম হ ত ত ব। আচ্ছা, এটা হম হ ত ত ব, মানে কি ওইটা আছে তাই এটা তার বলে দিলা? মহৎ যোগ তব। ওহো, গুড, ভেরি গুড। মহৎ যোগ ত ব, তাই দুইটা ত মিলে একটা ত আর একটা তয় ব মিলে তয় তয় ব হয়েছে। দারুণ। তার মানে ভোলার কোনো কৌশল সুযোগ নাই। কিন্তু তুমি প্রত্যয়জাত বানান কেউ কিন্তু শিখছোই, দেখছো? এই যে আমরা এগুলো পরে বলবো, আপাতত আমি তোমাকে দেখাচ্ছি ওভারঅল 5টা 8টা শব্দ নিয়ে যে আসলে কিভাবে হয়। জীবিকা গেল, দুর্বিসহ কি আছে? দরুসুকার, বর্ষিকার বি, মুদনা সহ, দয়ের সুকার না, দুর্বি, দয়ের দয়ের না দীর্ঘ বলা? রসু স্যার, রস্বর কোন স? মুদনা স। মূর্ধন্য স, দুর্বিসহ। হম। আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষাতে ক্ষীয় হবে। একই খ আছে তাই কি হবে মনে হচ্ছে? মানে এটা পড়েছি এইভাবে, এই জন্য বললাম আর হ্যাঁ, কি, ভালো কারণটা মনে জানা রাখো নেই। না, আমি বলছি কি
তো এখানে খ দেওয়া আছে, ভুল আছে, অতএব কি হবে, এরকম মনে করে যদি করো তাহলে কিন্তু একটু বিপদ হতে পারে। কারণ যেখানে বলা হবে কোন বানানগুচ্ছ শুদ্ধ, সেখানে কিন্তু তোমাকে ভুল এটা ধরেই বলতে হবে। এখানে কিন্তু তুমি পরিবর্তন করার চিন্তা থেকে বলছো। কথাটা কি বুঝতে পারছো আমার? অর্থাৎ জি এখানে স্যার, তোমাকে বুঝছি। একটা পরিবর্তন করার সুযোগ দেওয়া হচ্ছে এই বলে যে এই শব্দটি ভুল আছে, এর শুদ্ধতা কি হবে। অতএব তুমি কিন্তু এখানে এটিকে ভুলই ধরে নিচ্ছ, দ্যাট মিনস খ দিয়ে যেহেতু ভুল আছে অতএব কিও হবে। এত জটিল ব্যাপার নেই কিন্তু এখানে, বুঝতে পারছো? কিন্তু যখন তোমাকে বলা হবে যে এই বানান গুচ্ছের ভিতরে কোনটা সঠিক, তখন কিন্তু ওখানে বলে দেওয়া হয়নি যে এটা কিন্তু ভুল। তখন কিন্তু তুমি ওখানে দ্বন্দ্বে পড়ে যাবে। আমার এই কথাটা কি বুঝতে পারছো? সুতরাং জি স্যার, পড়ার কারণ ধরন, জানতে হবে। পড়ার ধরনটা হবে পরিচ্ছন্ন। যেখানে কারণ আছে কারণ জানা থাকবে, যেখানে কারণ নাই সেখানে মুখস্থ থাকতে হবে যে ও এই শব্দগুলো প্রচলিত, পড়েছি অনেক, এটা এরকমই হবে। আচ্ছা, পরেরটা কি হবে বলো। স্যার খুব স্বায়ত্ত গুরুত্বপূর্ণ। শাসন। ওখানে তয়ের নিচে তয় ব ফলা হবে। আর আর শাসন বানানটা চেঞ্জ হবে। প্রথমে হবে তালব্য শ, পরে হবে দন্ত স। হ্যাঁ, সায়ত, তো তুমি যেটা বলছো আমি সেটা লিখছি। সা, দন্ত স, দন্ত ন, এরকম। এরকম আর কারোর কিছু বলার আছে? স্যার, এটা হবে দন্ত সয়ে ব ফলা হবে প্রথমে। হ্যাঁ। তারপরে হচ্ছে আহ তয়ে কয়ের তো সাথে মানে আরেকটা তয়ে তো। তয়ে হবে। তাই তা, তারপর শাসন। তারপরে শাসন, হ্যাঁ, এইটাই। মানে স্ব আয়ত্ত শাসন আর কি, যেটা নিজে শাসন করছি। ভেরি গুড, ভেরি গুড। মুন, মুন বলেছ নাকি? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্ব আয়ত্ত শাসন, নিজের আয়ত্তে রেখে শাসন। আয়ত্ত বানানে হচ্ছে এটা আ তয় ত, এই স্ব আয়ত্ত শাসন। তাহলে এখন দেখো, শব্দগুলো কিন্তু এই যদি 8টা শব্দ, একটু মনে রাখবে, তোমার হয়তো কোনো পরীক্ষায় ভাগ্যচক্র ভালো থাকলে এই 8টার ভিতর থেকেও শব্দ এসে যেতে পারে, সমূহ সম্ভাবনা আছে। তার দুর্বিষহটা একটু আবার। দুর্বিসহতে মূর্ধন্য ষ হয়েছে কারণ রস্বীকারের পরে মূর্ধন্য ষ। বিষ, এই যে দুর্বিসহ, এই যে রে, মানে জীবনটা সহ্য করা খুব কঠিন হচ্ছে। দুটা ওখানে নেতিবাচক উপসর্গ। আমি বলেছিলাম বোধহয় কখনো কোনো কথা বলার ক্ষেত্রে যে দু যখন নেতিবাচক অর্থ দেয়, নেগেটিভ অর্থ দেয়, তখন ওই দুটা রস্যকার হবে। দু যখন দূরে বোঝাবে, কাছে না দূরে, সেই দুতে কেবল দীর্ঘকার হবে, যেমন দূরত্ব। ঠিক আছে? এইসব কথাবার্তা আমরা এখন নিয়ম পড়তে যে আরো বলে ফেলবো। এখানে জাস্ট আমি তোমাদের একটা দেখলাম যে কি অবস্থায় তোমরা আছো, তাতে বোঝা যাচ্ছে তোমরা নানা ধরনের দ্বন্দ্বের ভিতর দিয়ে যাচ্ছ। আমরা চেষ্টা করব সেই দ্বন্দ্ব ঘোচানোর। এই আলোচনার ভিতর থেকে আমরা যেটি পাই সেটি হচ্ছে আমাদের এই 5 প্রকারের বাংলা বানানের নিয়ম পড়তে হবে। এর ভিতরে শেষ দুইটা আমি তৈরি করেছি। হুম, তৈরি করেছি এই অর্থে যে উপরের দুইটা তো প্রচলিত নিয়ম থেকে আসছে বাংলা বানান, হ্যাঁ, যা আর কি প্রচলিত একাডেমিক কর্তৃক আছে। কিন্তু নিচের দুইটাকে আমি মনে করি বাংলায় প্রচলিত যত শব্দ আছে তার প্রায় 80% এই যে নিচের যে দুটো ধরন, একটা সন্ধি, একটা প্রকৃতি প্রত্যয়, হুম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে। আর তুমি যখন সন্ধি এবং প্রকৃতি প্রত্যয় সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা ধারণ করবে, তখন কিন্তু তোমার কাছে বানান নিয়ন্ত্রণে চলে আসবে। আর একটা জিনিস আছে, উচ্চারণের মাধ্যমে সেটিকে ঠিক রাখা যায়, তবে উচ্চারণ থেকে তো নিয়ম তৈরি হতে পারে। কারণ উচ্চারণের ব্যাপারটিকে তো আমি এই রকম উচ্চারণ হয়, দ্বিত্ব হয়, তাই বলছি যে ওখানে বফলা, কিন্তু দ্বিত্ব হলে তো জফলাও হতে পারে। সরস্বতী বানানে তো শয়ে জফলাও তুমি বলতে পারতে ভুল করে। মন, বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু তুমি জফলা বলবে না কারণ তুমি তো ওই শব্দ দেখেছো কয়েকবার।
কয়েকবার দেখে তুমি বুঝেছো যে বফলা একটা আছে, কই যেন যাবে। এই যে আয়ত্ত বানান, স্ব আয়ত্ত, আয়ত্ত বানানটা তোমাকে মনে রাখতে হচ্ছে যে আয়ত্ত, ওটা আয়ত্তে থাকা, ওতে বফলা নাই। আর স মানে এখানে নিজ। দ্বিতীয়ত হচ্ছে স্বায়ত্ত শাসনে একটা বফলা, আর স মানে যেহেতু নিজ হয়েছে, অতএব এই সতে আমাকে বফলা দিতে হবে, তার মানে পরে আর বফলা নাই। মহত্ব বানানটা বেশ দারুণ বলেছিলে, যে তয় বযুক্ত হয়েছে তয়ের সাথে। আমি বোধহয় বলেছি মহত্ব বানানের এই ব্যাখ্যা, আমি বোধহয় তোমাদের কখনো বলেছি, যে মনে রাখার কৌশলটা দেখো কিভাবে। হুম। হ্যাঁ, সেটি বলেছি ওই যে সন্ধি পড়াতে, যে তাই না, তয়, তয় বা শেষে থাকলে ওটা তয় বযুক্ত হয়ে যাচ্ছে। ত দোকানে তত্ত্ব ছিল, সেখানে ওইভাবে এসেছিল তৎযোক্ত, না তয় ব, কোনো কারণে কোনোভাবে হয়তো কথায় এসেছে। মনে রেখেছো কিছু, এটুকু ভালো। আমরা এর ভিতরে প্রথমে পড়বো তাহলে কোনটা, সন্ধি কিন্তু আমরা আর পড়বো না। বিরাট একটা অধ্যায় কিন্তু এটা, মনে আছে আমি তোমাদের বলেছিলাম যে সন্ধি পড়তে যে তোমরা 3টা ক্লাস লাগিয়েছো, এটা কেবল সন্ধি পড়ছো না, বাংলা বানানের একটা বিরাট পার্ট এখানে তুমি পড়ে যাচ্ছ। সেখানে বাছাই করা আছে। যদি তোমাদের মনে হয় যে স্যার মনে নেই, আমি একেবারে অল্প একটু করে সেটাকে টাচ করে যাব, কিন্তু মনে না রাখার দায় কিন্তু আমি নিতে পারবো। কথা হচ্ছে, মনে না রাখার দায় আমি নিতে পারবো না। তোমরা তখন কেবল বলবে, ইসরে স্যার এটা বলেছিলেন ক্লাসে, এইরকম শব্দ আসে, কিন্তু আমরা মনে রাখি নাই, বা আমি মনে রাখি নাই। যে মনে রাখবে সেই। তাহলে এইবার আমরা তৎসম শব্দের বাংলা বানানের নিয়মটাকে আমরা দেখব। দেখো, বলা হয়েছে প্রথম নিয়ম, যে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সংস্কৃতে ওই শব্দটা যেভাবে বানান লেখা হয়েছে, বাংলা ভাষাতেও ঠিক সেইভাবে প্রচলিত থাকবে। এই হচ্ছে নিয়ম। এই কথা বলে আমাদের কোনো উদাহরণ না দিয়ে 2 নম্বরে এসে দেখো কি বলে, এটা বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রথম নিয়মটা হচ্ছে যে যেমন আছে সংস্কৃতে ঠিক তেমন থাকবে, কিন্তু একটা শর্ত আবার আছে। কি শর্ত? বলছে যে সকল শব্দে বানানে রস্যি দীর্ঘি বা রস্য দীর্ঘ উভয়ই সঠিক। অর্থাৎ একটা আছে তাতে রস্যিও হতে পারে, রস্যও হতে পারে, দীর্ঘিও হতে পারে, আবার রস্যও হতে পারে, দীর্ঘ। আচ্ছা, এইরকম শব্দে যদি দুটো সঠিক হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু দীর্ঘকারটা গ্রহণ করব না। আমরা সেক্ষেত্রে রস্যি বা রস্যু। এইবার কিছু উদাহরণ আমরা দেখব। যেমন দেখো, একটা শব্দ দেওয়া আছে, তুমি নিজে বুঝতে পারবে, এবং পরীক্ষায় এই শব্দটা আসে। কি শব্দ আছে দেখো তো? পদবী। তুমি দেখো যত অনলাইন ফর্ম টর্ম দেখবা, হুম, পদবী দীর্ঘিকার দিয়ে লেখা। ঠিক আছে। এখন নতুন যখন লিখতে বলছি, তখন বলছি যে পদবী কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে না, রস্বীকার দিয়ে হবে। এটা বলতে যে একটা শ্রেণী বলছে যে রস্বীকার এটা ভুল, আবার একটা শ্রেণী বলছে যে আরে না, ওইটা ভুল না, ওটাও সঠিক, কিন্তু ওটা আমাদের কাছে ব্যবহার্য নয়, এমনই একটা নিয়ম আছে। কথাটা কি বুঝতে পারছো কিনা দেখো তো। ঠিক যেমন করে শ্রেণী, খেয়াল করছো? ওই যে পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, দেখবা তোমরা যখন স্কুলে পড়েছো, তখন তোমাদের ওখান থেকে দেখবা স্কুলের শ্রেণী বানান দীর্ঘিকার ছিল বইতে। পঞ্চম শ্রেণী যখন লেখা, ওখানে দীর্ঘিকার যে শ্রেণী লেখা। কিন্তু এখন সব রস্বীকার হয়েছে। অর্থাৎ এই শব্দের জন্য অনুচ্ছেদ দেওয়া হয়েছে যে এই শব্দের রস্যি দীর্ঘি উভয় সঠিক আছে। অতএব আমরা সেক্ষেত্রে রস্যি বা রস্যু গ্রহণ করবো। ঠিক তেমন ভাবে অনেকগুলো শব্দ এখানে দিয়ে দেওয়া আছে। এখন তোমাদের কাজ হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ব্যাকরণের আর কোনো বিশ্লেষণ নাই, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যে ওই এইভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারে। তাহলে আমরা কিন্তু বুঝলাম যে রশ্মি দীর্ঘি যেখানে এরকম আছে। কি বলা? দেখো এখানে এই যে ধুলি, ধুলিতে কিন্তু রস্মিকারকে ধরা হয়েছে, দীর্ঘকারকে নাই। আবার দীর্ঘকার কিন্তু ওখানে থাকবে ধুলিতে। আবার তুমি যখন ধুলো লিখবা, ধুলো, দেখো ওখান থেকে তদ্ভব তৈরি হচ্ছে ধুলি থেকে, তখন কিন্তু ধয় রস্যুকার হয়ে যাবে।
এখন এই যে যে জায়গাগুলো, এটা আসলে পড়তে পড়তে কিন্তু মাথায় আসবে এইখানের বেশ কিছু জায়গা আছে যেগুলোকে ব্যাকরণিক বিশ্লেষণের মাধ্যমে কখনোই তুমি সেট করতে পারবে না। তখন ওই যে কিছু মুখস্থ কিছু বোঝা, এর মাধ্যমে তোমাকে একটা সম্পর্ক তৈরি করবে। কথাটা কি বুঝতে পেরেছো? এরপরে এখানে যে শব্দগুলো আছে, কিছু কিছু শব্দ তোমার জানা নেই, ওই শব্দগুলোর অর্থও দিয়ে দেওয়া আছে তোমার কাছে, যাতে বুঝতে সুবিধা হয়। এর ভিতরে গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু সূচিপত্র, ধূলিকণা, এগুলো গুরুত্বপূর্ণ। ওই যে কিংবদন্তিও খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম নিয়মটা এবং দ্বিতীয় নিয়মটা শেষ করলাম। তৃতীয় নিয়মটা দেখো, উদাহরণ দেখে নাও একটু, যে কি বলতে চাচ্ছে তৃতীয় নিয়মে। হুম। দেখো তো নিজের অনুভব করতে পারো কিনা। এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে কিন্তু, শব্দই আসে পরীক্ষায়। এই তোমরা লাইনে আছো? জি স্যার। জি দেখো তো বুঝতে পেরেছো কিনা, যে কি কইতে চাচ্ছি এটা দিয়ে। স্যার। অর্থাৎ কার্যাবলী যখন লিখবা, তখন জয় জয় রেফ আর হবে না। বলছে যে যেহেতু রেফ ব্যবহার করেছো, সেহেতু ওই ব্যঞ্জনটা আর আর একবার ব্যবহার করা যাবে না। অর্থাৎ রেফ ফলার সাথে যে ব্যঞ্জনে রেফ ফলা হয়, ওই ব্যঞ্জন আর দুইবার হয় না। কার্তিক, যেমন চক্রবর্তী, দেখবা যে কোনো কোনো জায়গায় চক্রবর্তী লেখা আছে, তয় তয় রেফ দীর্ঘিকার। কিন্তু বলছে যেহেতু ওখানে রেফ আছে, সেহেতু আর ওই তকে আরেকবার লেখার দরকার নেই। যেমন যে সূর্য, দেখো অন্তস্থ রেফ জ ফলা। এখন এই নিয়মটাকে কেউ কেউ এভাবে মনে রাখতে চায় যে যেহেতু জফলাটা হয় না, সেহেতু তারা মনে রাখে এইভাবে যে অন্তস্থ জফলা হবে না। এইভাবে মনে রাখলে মনে হয় কেন তাই অন্য সব জায়গায় জফলা হবে। কিন্তু আসলে যখন দ্বিত্ব উচ্চারিত হয়, হুম, তখনই কেবল জফলা হবে না। যে কার দ্বিত্ব উচ্চারণ যখন হবে তখন আহ, তুমি এখানে তো ওই জফলার উচ্চারণে ভূমিকা পালন করাতে পারছো। তখন ওই যে উচ্চারণের যে নিয়মটা আছে, যে জফলা যুক্ত ব্যঞ্জনে ভূমিকা পালন করে না, সেই নিয়মটা এখানে কার্যকরী হবে। বুঝছো? তাহলে আরো কিছু উদাহরণ আছে, দেখো এখানে একটা লাল কালি মার্কা তোমাকে দিয়েছি, সেটি কি? বলছে যে এই নিয়মটা চালু হওয়ার আগে যে লেখাগুলো ছিল, ধরো বঙ্কিমচন্দ্রের তুমি লেখা পড়ছো, তা ওই নিয়ে ওইখানে কিন্তু এই শব্দগুলো ওই রকম রেপ ডাবল দিয়ে দেওয়া, রেফের পরেও ডাবল দিয়ে দেওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? উদ্ধৃতির ব্যাপারটি যখন তুলবো, তখন কিন্তু তাতে আমরা ওই বানান ভুলটা রাখতে বাধ্য। এই মর্ত শব্দটা দেখে দেখো, আমি যা বলতে চেয়েছি সেটা বুঝছো কিনা। যদি না বোঝো আমি ব্যাখ্যা করবো। দেখা তো কি বলতে চাই। বলো এখানে তয় রেফ জফলা কেন হয়েছে, পারবা কইতে? স্যার দ্বিত্ব হচ্ছে না তো স্যার, দুইটা আলাদা ব্যঞ্জন এখানে লেখাই আছে স্যার। কিন্তু আলাদা বলতে ওখানে লিখে দিবি না। তাহলে যদি জি স্যার। এভাবে সহজে বোঝা যায়, তাহলে একটা উদাহরণ দাও তো।
আলাদা পারবা? স্যার, আমরা যেমন আগে যেই নিয়মটা ছিল 3 নম্বরে, ওখানে লেখা ছিল যে ব্যঞ্জন বর্ণ দুইবার যদি হয়, যেমন আমরা যখন সূর্য উচ্চারণ করি তখন সূর্য, তারপরে আবার বলি, তো তখন তো দুইটা ব্যঞ্জন আসছে, বাট পর্ত যখন বলি না তখন না তো না 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 না, তুমি সূর্য যেটা আগে সুজ বলনি, ভুল বলেছো। স্যার, তাহলে ওটার উচ্চারণটা কেমন হবে? সুর, সুর, শয় রস্যু, তালব্য শয় রস্যু রয় হস, তারপরে বর্গীয় যায় ওকার। ও, সূর্য, আচ্ছা আচ্ছা। এটি সূর্য নয়, সূর্য। দেখো র আসবে কিন্তু, সূর্য, সূর্য নয়। হ্যাঁ, তুমি ওইখানে র কে লোপ করে দিয়ে উচ্চারণ যদি করো, তাহলে সেটি র ধ্বনি লোপ হবে, ওই যে আমরা ধ্বনি পরিবর্তনে পড়ছিলাম, সূর্য। স্যার সেম প্রসেসে ধৈর্য হবে না? হ্যাঁ, ধৈর্য বানান কোনটার মতো, সূর্যের মতো? সূর্য, জফলা কিন্তু হবে না। রেপ, রেপের পরে কিন্তু আর জফলা হবে না, কারণ ওখানে জ আছে। কিন্তু মর্ততে কেন জফলা হয়েছে? কারণ মর্ততে তো তয় রেপ, জ নেই। দেখো তো বুঝছো কিনা। স্যার মর্ততে মর্তটা জ বুঝি নাই। ফলার পরে আবার একটা জ ফলা হবে না, কিন্তু ত যেহেতু তয়ের পরে আরেকটা জ ফলা হবে, হতে পারে, এরকম প্রয়োজন তাহলে হলে, প্রয়োজন হলে বিষয়টা। সেটি হতে পারে, প্রয়োজন হলে সেটি হতে পারে। যেমন দেখো, একটা অর্ঘ না, ঠিক একইভাবে এরকম আরেকটা অর্ঘ আছে। এখন দুই অর্ঘের দুই রকম অর্থ। প্রথম অর্ঘ হচ্ছে টাকা পয়সা, মূল্য যেটা, বেশি মূল্য যেটা। দ্বিতীয় অর্ঘ হচ্ছে ওই পূজার উপকরণাদি, যেগুলো পূজার জন্য যে নৈবেদ্য সাজানো হয় ফুল ফল দিয়ে, সেগুলোকে বলা হয় অর্ঘ্য নিবেদন করা। তাহলে এবার যদি এটা বোঝা যায়, তোমরা শ্রদ্ধার্ঘ্য শব্দটা বলো তো কি বানান হবে? তালিবস্যয় র ফলা, দয় হুম ধয় আকার শ্রদ্ধা। হুম। এবার বলো। স্থানের পরে ঘ তো দিয়েছে। শ্রদ্ধার্ঘ্য, হুম রেফ। হুম। এটার জফলা হবে কিনা স্যার আমার জানা নেই। না, এখন এই অর্ঘে মানে কি, শ্রদ্ধার্ঘ্য মানে কি, তুমি একজনকে শ্রদ্ধা জানানোর পুষ্প জন্য। নিবেদন, শ্রদ্ধা হ্যাঁ, তাহলে নিবেদন এরকম। তাহলে এবার জফলা আছে। আচ্ছা, কারণ তোমাকে বুঝে। তো বুঝেছো। জি স্যার। বলো দৈর্ঘ্য বানান কি? দ ঐকার রেফ ধয় জফলা। দেখো এবার তো ঘয় রেপ জফলা হচ্ছে, কারণ কি বলছে, এবার তো জয় জফলা না। ঠিক এই কারণে কেউ কেউ বুঝতে চায় যে, মনে রাখবা, অন্তস্থ জয়ের সাথে জফলাটা হবে না, কারণ যেহেতু ফলাটা জ। কথা কি বুঝতে পারছো সহজে কোন কথা বলা হচ্ছে? জি স্যার, মানে জ অন্তস্থ জ হলে কখনোই জফলা হবে না। না না, কখনোই জফলা হবে না। কিন্তু নিয়ম কিন্তু সেটা না। নিয়মটা হচ্ছে রেফের সাথে যে ব্যঞ্জনটা আছে, ওই ব্যঞ্জনটা আর দুইবার হবে না। কথা কি বোঝা গেছে? কিন্তু ওটা জয়ের সাথে বেশি ঘটে থাকে, কারণ জফলা হবে কি হবে না সেই কথাটা বলা হচ্ছে। এইবার এসে বলা হচ্ছে, তাহলে শোনো, তুমি মনে রাখবা যে জয়ের সাথে জফলা হবে। ঠিক আছে? দৈর্ঘ্য, মর্ত, শ্রদ্ধার্ঘ্য, আর কি শব্দ আছে এরকম, ভয় রেপ জফলা, বা রেপ পরে জফলা। স্যার বার্ধক্য। বার্ধক্য না, লেখো তো কিরকম, বার্ধক্যতে জফলা কোথায়? কয়ের পরে গয়াকার বা ধয় রেফ। আমরা তো কথা বলছি ধয়ের সাথে হবে কিনা সেটি নিয়ে, পরের ব্যাপার তো না আমাদের। আমাদের তো এই রেপ যুক্ত ব্যঞ্জনের সাথে ব্যাপার। ক তো তারপরে খালি খালি এসেছে।
নিয়মটাকে ভালো করে একটু বোঝার করো, মানে বিশ্লেষণে নাও। হুম। বার্ধক্যতে তো কতে যে জফলা, আমরা তো ধয়ের রেফের সাথে রাখিনি। আমরা বলছি রেফ যুক্ত যে ব্যঞ্জনটা বুঝেছি। আছে ওই ব্যঞ্জনটাই হচ্ছে কিনা। ঠিক আছে। তার মানে শব্দ প্রায় কাছাকাছি, কিন্তু যাচ্ছে না ওর কাছে, না ওর কাছে জি যাচ্ছে স্যার। না। তাহলে তোমরা মর্তভূমি পেলে, দৈর্ঘ্য পেলে, উম শ্রদ্ধার ঘ পেলে, না তিনটা। আর রেপ দিয়ে এরকম জফলা আছে এমন শব্দ, ওই যে অর্ঘ্যর কথা বলেছি সেখান থেকে শ্রদ্ধার ঘ এসেছে। আর একটা শব্দ আমার মনে পড়েছেই, তুমি বার্ধক্য বলাতেই আর কি আমার মাথা থেকে এটা চলে গেল। দেখো তো, এটা শুনেছো নাকি? সৌহার্দ্য। হুম। দেখো, দয় রেফ আছে আর জফলা আছে, কারণ রেফ আগে, আর দটা ভিন্ন ব্যঞ্জন, অতএব জফলা হবে। ঠিক আছে। সৌহার্দ্য। স্যার ওখানে তো কার্তিকে তয়ের উপরে রেফ ছিল, আবার মর্তও তো তয়ের উপরে রেফ, তাহলে এখানে জফলা কেন হলো? মর্তভূমি বানানে এরকম করেই জফলা আছে, শুধু তয় রেফ দিলে হয় না। কিন্তু কার্তিকের জন্য বলা হয়েছে, এই কার্তিকটাকে লেখা হতো আগে কয়াকার, তয় তয় রেফ দীর্ঘি রশ্মি, এরকম লেখা হতো। ঠিক আছে। কিন্তু সেটি এখন আর লেখা হবে না, কারণ ওই রেফের সাথে যুক্ত ত একটা আছে, অতএব আর একটা ত হবে না। এখানে তো ত হয়নি, এখানে তো জ হয়েছে। এখন তুমি যদি বলো যে স্যার তাহলে কার্তিক বানানে কয়াকার তয় রেফ জফলা রশ্মি, সেটি তো দরকার নাই। মর্ত বানানটা তুমি যেটা বলেছ সেটি আহ তোমাকে ভেঙে দেখাতে হবে। দেখো, এটা হচ্ছে মৃত যোগ জ, এখান থেকে এসেছে। এই জ যুক্ত হওয়ার কারণে এই রিটা রেখে পরিণত হচ্ছে, আর টটা জতে পরিণত হচ্ছে। এই যে জটা জ কলাই গেছে, এইভাবে মর্ত হয়েছে। হুম। যেমন কার্য কিভাবে হয়েছে কত? কার্য কইতে পারবা? স্যার কর্মযোগ জ। কর যোগ জ, কর না কর, কর যোগ জ। এবার এই রটা হইছে মূলত এই কয় আকার হলো, আর রটা রেফ হইয়া জয় রেফ। কারণ এদিকে আর জফলা হবে সুযোগ নেই, কারণ অন্তস্থ জ আছে তাই জফলা হবে না, একটা কথা। আর মর্ততে তো অন্তস্থ জ নাই, অতএব জফলা হবে। ধরতে পারছো? কি বলো, একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? যদি কঠিন হয়। স্যার কার্পণ্য এটা। কার্পণ্য, ভেরি কার্পণ্য। গুড, দারুণ শব্দ বলেছো, কৃপণ যোগ জ, তাই না? কৃপণ যোগ জ। Yes. কিন্তু দেখো এই জটা এবার কার সাথে যুক্ত হবে? নয়ের সাথে। আর ওই রিটা চলে গেছে কয়ের সাথে, পয়ের সাথে, কার পন না, ওই যে ন শেষে আছে, জফলা যুক্ত হয়েছে তাই ন যুক্ত হলো। আচ্ছা, বলো তো স্যার কোন এটা কি বৃদ্ধি হচ্ছে স্যার? হ্যাঁ, বৃদ্ধি, গুণ বৃদ্ধির কথা আমি এখনো আনতে চাচ্ছি না, কারণ আমরা আরো বিপদে পড়ে যাবো, বুঝছো, এমনিই আছি বিপদে। এটা বৃদ্ধি হচ্ছে, অ যদি আতে যায় তাকে বৃদ্ধি বলা হয়। কে বলেছো এটা? স্যার আমি। আমি বললে কি আমি চিনতে পারবো? স্যার শরীফ। সরি, হ্যাঁ। ঠিক আছে। স্যার পৃথিবীর সবাই আমি। হুম হুম, সবাই আমি। কি ওটা, ওই যে আমি হতে আমরা আমাতে যাব। হুম। এরকম ব্যাপার হতে পারে। আর আমি সব,
এই কথাটা কিন্তু খুব কঠিন কোনো কথা না। আমি সব, দেখো তোমার সব কিছু কিন্তু আসলে তোমাকে নিয়ে, তুমি যা যা তোমার সমষ্টি তাই, এবং তাই তুমি প্রত্যেকের আমি। আমি কি উপলব্ধি করো? দেখো কখনো কি তোমার আয়নার সামনে দাঁড়িয়ে তোমার মনে হয়েছে আমি, আমি একজন মানুষ, মানে আমি, এটা আমি? দেখবা, দেখ কেমন একটু অনুভূতিতে আনলে একটা শিহরণ জাগে কেমন জানি। তো এই জন্য আমিটাই সবচেয়ে বড় একটা ব্যাপার। সেটা আমি ভাব না, এই যে দেখছো আমি, আমিত্বতে পেয়ে বসা, এটা আবার নেতিবাচক একটা ভঙ্গি আছে তার। কত ভাবে কত কিছু ব্যবহার করা যায়। তো যাক, আমরা বাংলা বানানে থাকি, আমরা বুঝতে পারলাম যে রেফ যুক্ত যে ব্যঞ্জন বর্ণ সেটা দিতে হবে না। আচ্ছা বলো, এটাই কি বলাই যায়? স্যার দুইটা জ আছে স্যার, কিন্তু রেফ আছে, এই জন্য স্যার জফলাটা হবে না স্যার। শরীফ, জি স্যার। তুমি ব্যাখ্যা দিয়ে বলতে পারো কেন জফলা হবে না? স্যার জর সাথে স্যার জফলা হলে তো স্যার দ্বিত্ব হয়ে যাচ্ছে, আর রেফের সাথে রেফ থাকলে তো স্যার দ্বিত্ব হবে না স্যার। শোনো, তুমি এই যে যা কইলা, এটা তো এখানে যা লেখা আছে সেই কথা থেকে কইতাম। আমি এবার বলতে চাচ্ছি এই নিয়মটা তৈরি হয়েছে কেন? কেন রেফের সাথে জ বা রেফ যুক্ত ব্যঞ্জন দ্বিত্ব হতে পারবে না? আরেকটা জ কেন হতে পারবে না? কি কারণ এটা? এটা বিশ্লেষণ করো, সন্ধি বিচ্ছেদ করো, কি হয়? পরিযোগ অন্ত। পরি যোগ অন্ত এলো পর্যন্ত, এবারে সন্ধি করো, কি হয়? এর সন্ধি স্যার করলে কি এটা হয়? দুইবার ব্যঞ্জন, দুটি ব্যঞ্জন হ্যাঁ, পরপর দুইবার ব্যঞ্জন মানে বর্ণ এই, হ্যাঁ, স্যার এখানে স্যার হচ্ছে ঋষিকারের পরে স্যার অন্য স্বরধ্বনি থাকলে হচ্ছে স্যার ওটা জফলা হবে। জফলা আর হবে তাহলে। রটা স্যার রেফে চলে যাচ্ছে, আর জফলাটা স্যার পূর্ণ জ হিসেবে আসতেছে স্যার। এই যে হলো পররন্ত হচ্ছে, এবার ওখান থেকে আসছে প, র, রে, জ, তাহলে আর কি জফলা আসার সুযোগ আছে? না স্যার। এবার কেন এই নিয়মটা তৈরি হয়েছে বুঝছো? জি যে স্যার বুঝতে পারছি স্যার। রেফ যুক্ত ব্যঞ্জন দিতে হবে না, কেন তৈরি হয়েছে বুঝছো? আমি স্যার তোমাকে এসব দেখালাম। নিয়ম মেনে যদি কথা বলতে হতো তাহলে হয়তো বাংলা শিখতেই পারতাম না। হ্যাঁ বলো, কি স্যার বুঝিনি? এসব নিয়ম মেনে বাংলা শিখতে হলে বাংলা শেখা অনেক টাফ হয়ে যেত। না, না, এটা শেখাই যেত নিয়ম, না। নিয়ম মেনে তো ভাষা শেখা হয় না। ভাষা তুমি ন্যাচারালি শিখবে, ওর ভিতরে কি কি নিয়ম আছে ওটা ওখান থেকে আবিষ্কার করে নিতে হয়। এই যে পর্যন্ত শব্দে এতক্ষণ তুমি শিখেছ যে রেফযুক্ত ব্যঞ্জন দিতে হবে না, ওকে ঠিক আছে, দিতে হবে না কইলাম। আমি কইতে চাচ্ছি যে ওই নিয়মটা কেন হয়েছে। এই রেফযুক্ত ব্যঞ্জন দিয়ে দিতে হবে না, কারণ কোনো এক সময় তো পর্যন্ত শব্দটি এই বানানে লেখা হতো। পর্যাপ্ত, পর্যন্ত, তারপরে পর্যালোচনা, সবকিছুতে একটা সময়ে জফলা ছিল। বুঝতে পেরেছ? কিন্তু এই জফলাটা ওমিট হয়ে গেল কেন, এবং ওই নিয়মটা তৈরি হলো কেন, তুমি কিসে থেকে বুঝলা এটা? সন্ধি থেকে। ধরতে পারছো যে এটার বিচ্ছেদ হচ্ছে পরি অন্ত, রশ্মি মিলে আর অমিলে জফলা হয়, জফলা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়, অতএব শব্দ হচ্ছে পর্যন্ত। এখন এই কথা কিন্তু তোমাদের আমি ওই রশ্মি আর অয়ের ওইখানে পড়িয়েছিলাম, মনে আছে? যখন স্বরধ্বনির সাথে এই পাশে রশ্মি যোগ ভিন্ন স্বর, এই নিয়মটা ছিল এরকম: রশ্মি দীর্ঘি যোগ ভিন্ন স্বর উভয় মিলে জফলা হয়, জফলা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়। কিন্তু যখন এবারে র থাকে, তখন তো র এর সাথে আর জফলা হয় না, কারণ ওই দুইটাই তো ফলা, একটা র ফলা একটা জ ফলা। ঠিক আছে? এখন প্রথম র যেহেতু হসন্ত না, র যদি আগে থাকে তাহলে সেটি হসন্ত উচ্চারিত হয়, অর্থাৎ পুরো র উচ্চারিত হয় না। অতএব ওই রটা হয়েছে সংক্ষিপ্ত, অর্থাৎ রেপ, আর জটা দাঁড়িয়েছে এই। দেখো এইগুলো নর্মালি হতে বাধ্য সিস্টেমের ভিতর দিয়ে, জাস্ট তোমাকে একটু এটা বুঝিয়ে দেওয়া বা একটু ব্যাখ্যা করাতে, দেখো শব্দ কিন্তু এইভাবে তৈরি হয়ে যায়। এখন তোমাকে এই যে যে ভঙ্গিটা দেওয়া হচ্ছে,
এতে করে তোমার মনে হবে কি, যে আমি নতুন কিছু পেলে গেলে এইভাবে তাকে আবিষ্কার করার চেষ্টাটা করি। এবং আমি এরপরেও বলছি, সব জায়গায় আবিষ্কার করা যায়, যেখানে কোনো আবিষ্কার নাই, যেখানে কেবল বসে থাকা, হুম, সেখানে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা বোধহয় এখন এই গুরুত্বপূর্ণ নিয়মটাকে বাদ দিতে পারি। এই শব্দগুলো দেওয়া আছে, আমরা কথা বলেছি শব্দ নিয়ে আগেই। এই কথাটা দেখো, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এই নিয়ম পড়েছিল, ওটাকে তৎসম শব্দের বানানের ভিতরে ঢুকানো হয়ে যায়। দেখো তো মনে করতে পারছো কিনা? ক খ গ ঘ পরে থাকলে এটাকে এই করা যাবে, তারপরে এইভাবে থাকলে অনুস্বার, আর ওইভাবে থাকলে আহ, এই, জি স্যার, সংবাদ ছিল এরকম। হ্যাঁ। এবং ওখানে এসে আমি এই কথা কইছিলাম যে শোনো, এই যে যে একটা ব বাদ দিয়েছে হজবর লওয়ার ভিতর থেকে, অন্তস্থ ব কে এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বেশ কিছু বানানে আমাদের চেঞ্জ করতে হবে। যেমন সম্বর্ধনা বলা লাগবে, না হলে সংবর্ধনা আমরা বলতে পারছি না। অতএব ওটা অঘোষ, ঘোষ ধ্বনি, এবং ওটা বর্গীয় ব নয়, ওটা অন্তস্থ ব। বর্গীয় ব হলে ম হয়ে যেত। দেখো এখানে ম স্থানে অনুস্বার কেন লেখা যাবে, কারণ ক খ গ ঘ এর পরে হচ্ছে উ, ব্যঞ্জনটা উ না, ক খ গ ঘ উ। এই জন্য ওই মটা ওখানে এসে উতে পরিণত হচ্ছে। এখন উতে পরিণত না হয়ে সেটি অনুস্বারেও পরিণত হতে পারে। এই ও হতে পারে, অনুস্বারও হতে পারে। বুঝতে পেরেছ? তাহলে আমরা একটা জিনিস বুঝছি, যে ভাষার ভিতরে একটা বিরাট সংযোগ আছে, ভাষার গঠনের ভিতরে একটা সম্পর্ক সংযোগ আছে, এবং একটা পড়তে যে আরেকটার ক্ষেত্রেও তার একটা সংযোগ আমরা অনুভব করতে পারি, যদি আমরা একটু বিশ্লেষণী ভঙ্গিতে এই বিষয়গুলোকে পড়ি। এবং বিশ্লেষণী ভঙ্গিতে পড়লেই তোমার পড়াটা কাজের হবে, এবং তুমি মোটামুটি লং লাস্টিং করবে সেটি। তোমার যে কোনো সময় পরীক্ষা এটা খুব কাজের। তাহলে আমরা বোধহয় বুঝতে পেরেছি যে যদি সন্ধি বিচ্ছেদ আমরা করে লিখতে পারি কোনো শব্দকে, তাহলে সেখানে আহ কি করা যাবে, ও বা অনুস্বার ব্যবহার করা যাবে। আর যদি সন্ধি বিচ্ছেদ করা না যায়, তাহলে কেবল অনুস্বারই, এই যে দেখো, সন্ধি বিচ্ছেদ করা না গেলে অনুস্বার না, কেবল ওই লিখতে হবে। যেমন সে কথাটা আসবে একটু পরে, এখানে বোধহয় একটু পরেই আসবে। হ্যাঁ, এই যে আছে শব্দটা, আমি যা বলছি তা এখানে আছে। বুঝতে পারছো? সন্ধি বিচ্ছেদ করা যায় না, তাই আমরা সেখানে অনুস্বার লিখতে পারিনি, ও লিখেছি। এইভাবে হলে আমাদের তৎসম শব্দের বানানের প্রায় শেষের দিকে আমরা আসতে পারি। দেখো কঠিন কিছু নাই, 5 নম্বর বানানটা নিজেরা একটু পড়ে দেখো, কথা কম বলে আমরা পারবো মনে হয়। কি বলছে এটা, পূর্বের দীর্ঘিকার যেটা থাকে সেটা রস্বীকার হয়ে যায়। কোন সময় পরে কি মাথায় জিনিসগুলো থাকছে, যে যদি পরে আর একটা শব্দ যুক্ত হয়, আরেকটা কথা রাখা, অথবা এটা সমাসবদ্ধ হতে পারে। আর যা সমাসবদ্ধের যে বিশ্লেষণটা দরকার, সমাসের ব্যাস বাক্য,
সেটা এর ভিতরে তো শো করার সুযোগ নাই, এখানে শুধু সমস্ত পদ। হুম, সমস্ত পদ, শুধু সমস্ত পদ হতে পারে। তাই প্রাণীবিদ্যা, কালিদাস, এই শব্দগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেখা যায় এগুলো আসছে। পরীক্ষায় একটা শব্দ আসে সাময়িক, বলো তো কি হবে? কখনো কখনো দেখছি পরীক্ষায় আসছে। স্বামী বলেন কি? অশ্বিনা দীর্ঘি। স্যার দীর্ঘি স্যার। আর স্বামী গৃহ বানান কি হবে? স্যার ঋষিকার হবে স্যার। কারণ ওই যে আরেকটা শব্দ যুক্ত হয়েছে না, নিচেরটাও গুরুত্বপূর্ণ। ইন প্রত্যয় যুক্ত হলে এই যে দেখো, তয় বা তা প্রত্যয়। দেখো তো বোঝো কিনা। ধরতে পারছো? তার মানে এখানে শব্দগুলো তা প্রত্যয় যুক্ত হওয়ার আগেও যদি তোমার এই থাকে, তখনও বানানটা আমাদের কাছে জরুরি, যে এখন দীর্ঘিকার না রসিকার। তাহলে একটা একটা উদাহরণ বা দুইটা উদাহরণ বা যে কটা দেওয়া আছে, অথবা তুমি আরো শব্দ পেলে এর সাথে মিলিয়ে পড়তে পারো কিনা, যে দেখি ওটা এই কারণে দীর্ঘিকার আছে, এই কারণে ওটা রসিকার হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু শব্দের সম্ভারও যেমন বাড়বে, সাথে সাথে তুমি নিয়মটার প্রয়োগটাও ঘটাতে পারলে অন্য জায়গায়। এই, তার মানে এইটার মাধ্যমে আমাদের তৎসম শব্দের বাংলা বানান শেষ হয়। তো এরপরে আমরা যাব তদ্ভব শব্দে, বা যেখানে রসিক গীকারের ব্যবহার দেখা যাবে, বুঝছো? এখানে তোমাদের যে বাংলা বানানের শীটটা দেওয়া হবে, সেখানে ওই অ্যালফাবেটিক্যালি রস্বই দীর্ঘি, রস্বই দীর্ঘ রি, হ্যাঁ, এভাবে আহ, একেবারে শেষ পর্যন্ত, এবং ব্যঞ্জন ধ্বনির শুরুটা দিয়ে শেষ পর্যন্ত অনেক শব্দ দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো একেবারে উচ্চারণ সহ একেবারে উচ্চারণ লিখে দেওয়া। হুম, উচ্চারণ সহ পড়বে, যাতে উচ্চারণেও কাজে লাগে। সাথে সাথে অক্ষর বিন্যাস করাটা শিখবে, অক্ষর ভেঙে ভেঙে উচ্চারণটা করার চেষ্টা করবে। তাহলে দেখবা যে তোমার শব্দ সম্ভারও বাড়ছে, সাথে সাথে তোমার প্রয়োগের দিকটাও বেশ পরিচ্ছন্ন হচ্ছে। বলো। আমরা এ পর্যন্ত তৎসম শব্দের বাংলা বানান নিয়ম শেষ করলাম, এবার তদ্ভবের দিকে যাব। তার স্যার আগে এখন যে স্যার তৎসম শব্দের বানানের নিয়ম পড়লাম, এই শব্দগুলোর আমি পড়ার সময় যদি কোনো একটা যদি নিচের কোনটি তৎসম শব্দগুলো আসে, ওই শব্দগুলো কি সবগুলো তৎসম শব্দের অন্তর্ভুক্ত? তাহলে কিভাবে বুঝবো? স্যার তৎসম শব্দের বানানের নিয়ম বলছেন, হুম, তাহলে তো স্যার এগুলো বলতে চাচ্ছো তৎসম। যে এর ভিতরে তো সব শব্দ আসে নাই, এই তো, কিন্তু বাকি শব্দ যে তৎসম কিনা এটা কিভাবে বুঝবো? যে এই নিচের কোন শব্দগুলো তৎসম বা দেশি, এই তো প্রশ্ন তোমার। হ্যাঁ স্যার, আমিও এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ শোনো, ওই এরপরে আমরা নত্যবিধান সত্যবিধান পড়বো। হুম, বাংলা বানানের নিয়ম এটা পড়ে দেখবা যে শেষে এই কথাটাই তোমাকে, এই প্রশ্নটা আমিই করবো, যে আচ্ছা তুমি এখন একটু বলো তো, যে একটা শব্দকে কোন কোন ভাবে তুমি ধরতে পারো যে এটা তৎসম শব্দ। তার ভিতরে বড় একটা জায়গা হচ্ছে ওতে মূর্ধন্য ন আর মূর্ধন্য ষ ব্যবহার করা হয়েছে কিনা, এই। আর তৎসম সন্ধির যে জায়গাটা আছে, এটি ওই তৎসম সন্ধির নিয়মে তৈরি হয়েছে কিনা। যদি তৎসম সন্ধির নিয়মে তৈরি হয়, তাহলে তুমি বলতে পারবো এটা তৎসম শব্দ। আচ্ছা, নানা ধরনের কৌশল আছে, কিন্তু তাতে যে সব চেনা যায় তা না। সব চেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, সবচেয়ে সহজ না, সবচেয়ে আর কি কাজের, কিন্তু বিষয়টি সহজ নয়, যাতে প্রকৃতি প্রত্যয়। হুম, সেখান থেকে সহজে বোঝা যেতে পারবে এর বিশ্লেষণ যদি বুঝি। আর না হলে নত্যবিধান সত্যবিধান যখন তুমি প্রয়োগ হতে দেখবা কোনো জায়গায় যে নত্যবিধানের নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয়েছে, অতএব এটা তৎসম শব্দ, মূর্ধন্য হলেই। কারণ মূর্ধন্যের ব্যবহার বাংলায় নাই, তৎসম শব্দে আছে বা সংস্কৃত শব্দে আছে। এগুলো জানা থাকবে, এবং তখন সেখানে তোমাকে কিভাবে অ্যান্সার টেকনিক্যালি যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তোমাকে যখন অপশন দেওয়া হবে,
তখন তুমি দেখবা যে তোমার জানার ভিতরে বা আওতার ভিতরে ওই অপশনে দুই তিনটা অবশ্যই আছে। ঠিক আছে। ওকে স্যার। ওকে স্যার, তখন দেখা যাবে। হ্যাঁ, দুই তিনটা অবশ্য তোমার পরিচিত একটা ব্যাপার আছে। তখন তুমি টেকনিক্যালি ওই জায়গাটাকে টার্গেট করবে। ধরো আমি আজকে এই, একটু দেরি করে শুরু করেছি, এই যে আমাদের ট্যাক্স দেওয়ার সময় হয়েছে তো। আজকে এই স্যাররা কলেজে বেশ কয়েকজন মিলিয়ে আমরা ওই ট্যাক্সের কাজটাকে করে দিচ্ছিলাম। আমি আর আরেকজন স্যার আছি, আমরা করে দিই স্যারদের দুজনের। প্রায় প্রায় অনেক স্যারের, ধরো 60 জন, তো আমরা প্রায় 15-20 জনেরটাই আমরা দুজনে করে দিই। তো এখন যেটি হচ্ছে, একটা জিনিসের ট্যাক্স দেওয়া এবং ওই ট্যাক্সটা কেটে নিয়েছে, কিন্তু কোন জায়গা থেকে আমরা ওটাকে সমন্বয় করব, তার মানে ওইটার ইনকামটা কোন জায়গায় সেটি দেখতে হচ্ছে। এখন ওখানে ইনকামের এত ঘর আছে, অনেক, কিন্তু ওইটাতে কোন টাইপের ইনকাম সেটি আমরা বুঝতে পারছি না। কথা বুঝছে? এখন আমি স্যারে বললাম যে স্যার শোনেন, ওইটা কোন টাইপের ইনকাম ওটা বোঝার দরকার নাই, নাম যে কয়টা আছে এটা দেখেন একটা একটা, এই টাইপের হতে পারে কিনা। এখন নাম দেখে দেখে বাদ দিচ্ছি দুজনে, লাস্ট পর্যন্ত যে একটাই রয়ে গেছে, যে ওইটাই ওই টাইপের হতে পারে। সার্ভিস ম্যানেজমেন্ট একটা টপিক সেখানে আছে, আর বাদ বাকি যা যা আছে তা বোঝা যাচ্ছে যে এটা এইরকম ভাবে আসতে পারে, এটা এরকম ভাবে আসতে পারে। তার মানেটা হচ্ছে যে বোঝার জায়গাটাকে যদি তুমি একভাবে একটু পরিষ্কার রাখো, তাহলে তোমার 50%-এর মাধ্যমে 100%-এ পৌঁছানো সম্ভব। যে আমি তো এই অর্ধেক তো জানি, বাকি অর্ধেক না জানি, তাহলে বাকি অর্ধেক যেটা জানি না সেটা। আমি তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে কোনো কিছুই অজানা নয়। তোমাদের এই কথাটা বলেছিলাম, যে কোনো একটা বিষয় সম্পর্কে যে আমি জানি না, ওই বিষয় সম্পর্কে কিন্তু এটা আমার জানা আছে। দেখো তো বোঝা যায় কিনা। ধরো তুমি বললা যে বাংলা দ্বিতীয় পত্র আমি কিছু জানি না, ব্যাকরণ বুঝি না, কিন্তু এটুক কিন্তু তুমি বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে বুঝছো যে ওটা আমি কিছু বুঝি না। আমার কথাটা কি বুঝতে পারলা? জি স্যার, কথাটা একটু স্যার ঘোরানো স্যার, কমপ্লিকেটেড টাইপের। এইটাই তো কাজের। বুঝছা? এই কমপ্লিকেটেড কথাই দেখবা যে মজা আছে। হ্যাঁ, এত সহজে কথা যদি কেউ বুঝে যায় তাহলে হবে। রাখো, কম্পিউটারে সার্চে ধরো না। বাবা, স্যার আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে? আহ, আমি তো একটু পরেই শুরু করেছি, অলরেডি 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। আমরা আরেকটু বোধহয় একটা টপিক একটু আলোচনা করতে পারি, একটু শুরু করি না নাকি? আমরা তদ্ভব শব্দটা খুব কঠিন নয়, একেবারে অল্পতে আমরা একটু শেষ করে দেবো, দেখবা যে তোমাদের মানে বিশ্লেষণের যে জায়গা সেটা হয়ে গেছে, ওই তৎসম্মত হয়ে গেছে। তদ্ভবতে খালি তুমি এর পরিচিতির একটু জানবা, আর কিছু না। অল্প একটু, হ্যাঁ। আমরা 10-15 মিনিটে শেষ করবো। দেখো, তদ্ভবতে আসলে বেসিক্যালি নামটা হয় যে বাংলা বানানের রসিকারের ব্যবহারের নিয়ম। এখন তুমি এই যে যে কয়েকটা প্রকারের শব্দ দেখছো, এই কয়েক প্রকারের শব্দ দেখলেই তুমি ভাববা যে তাতে রসিকার হবে। কি কি আছে? সংক্ষেপে তুমি মনে রাখবা: দেশ, জাতি, ভাষা, বস্তু, প্রাণীবাচক, স্ত্রীবাচক। এই যে এক জায়গায় লেখা আছে যে এইসব শব্দের রস্বীকার ব্যবহৃত হয়। এখন স্ত্রীবাচক শব্দ দেখলে যেগুলো তদ্ভব তাতে রস্বীকার, কিন্তু এই যে একটা কথা আছে দেখো, কিন্তু তৎসময় স্ত্রীবাচক শব্দে কিন্তু দীর্ঘিকার ব্যবহৃত হবে। তো কেমন? নারী, দেখো স্ত্রী বাবু আসছে না। কিন্তু শাশ্বত অফ করে নাও, মাইক্রোফোন অফ করে এই দাও। যে শাশ্বত, মাইক্রোফোন অফ করে দাও। বলছে যে লিমিটলেস থ্যাঙ্কস না, আনলিমিটেড। দেখো কিন্তু
বলছে না পারা অর্থে যখন নারী ব্যবহার করা হয়, আমি তোমার কথা বুঝিতে নারী। দেখো, বুঝিতে নারী মানে বুঝতে পারি না, আর তোমার কথা বুঝিতে নারী এসেছি মানে এবার নারী সম্বোধন করা হয়েছে। দেখো তো, বোঝো কিনা? মানে এবার হচ্ছে জি নারীকে স্যার। সম্বোধন করা হচ্ছে যে আমি তোমার কথা বোঝার জন্য এসেছি। আর আগেরটাই বলা হয়েছে তোমার কথা বুঝিতে নারী, মানে আমি বুঝতে পারি না। এখন এই যে যে দুই ধরনের অর্থ দুই দিকে দেওয়া হচ্ছে, এইটাকে কিন্তু তোমার শব্দ খুব কঠিন নয়, কিন্তু বুঝতে হবে যে ভিন্নতা আছে, অর্থে ভিন্নতা দিচ্ছে। ঠিক একইভাবে এই নারী না দিয়ে যদি দেখো, আমি নারী বলছি, খেয়াল করছো, নারী অর্থাৎ জীবের অগ্রভাগটা দাঁত আর গোড়া এর সাথে মিশবে। কিন্তু তুমি যদি নারী বলো, নারী, খেয়াল করো এবার জীব কোথায় চলে গেছে বলো তো? শেষে। মূর্ধার সাথে, কঠিন তালুর সাথে। মানে গালের যে তালুটা আছে, যে নাকের একটু নিচে সোজাসুজি গালের ভিতরে পার্টে, কঠিন জায়গায় কঠিন তালু বলা হয়, অর্থাৎ শক্ত তালু। জীব ওখানে যে পড়ছে। এখন সে পড়েছে আর সে পড়েছে, ভিন্ন কিন্তু। একটা হলো পড়েছে যেটা, হ্যাঁ, দাঁতের গোড়ার সাথে এসে যেটি হচ্ছে সেটি কাপড় টাপড় পরিধান করা। পরিধান নয় কিন্তু পরিধান, অর্থাৎ জিভটাকে এখানে রাখতে হচ্ছে দাঁতের গোড়ার সাথে। আর ওটা চলে যাচ্ছে পড়ে, বই পড়ে। খেয়াল করছো? বই পড়ে, কিরকম একটা রে একটা উচ্চারণ হয়, এবং ওটা আম, কণ্ঠস্বরে একটু অনুরণন হয় বেশি। পড়ে, কম্পিত হয়, তাড়িত করে কণ্ঠস্বরকে, তাই তারণজাত ধ্বনি বলা হয়েছে। এখন ওই নারীও তো আছে। একজন বলছে যে, তোমাদের কথা আগেও হয়তো বলা হতে পারে কোনো প্রসঙ্গে, যে আমার শ্যালক আর কি, ও তো অনেক কিছু বোঝে। একবার ঢাকা থেকে বাড়ি আসছে, ও স্ট্যাটাস দিয়েছে যে নারীর টানে বাড়ি যাচ্ছি। মানে ঢাকা থেকে বাড়িতে আসছে, মা আছে বাড়ি, একদম নিজের মানে গভীর সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য সেখানে আসছে। এবার এই পাজি যখন বাড়ি থেকে ঢাকায় যাচ্ছে, তখন লিখছে নারীর টানে ঢাকায় যাচ্ছি। এইবার বানান কি করছে গাও তো? এইবার বানান দিয়েছে এই রয় দীর্ঘিকার। এখন বোঝো, একই শব্দ ধ্বনিতে প্রায়, যদিও এই শব্দগুলোর উচ্চারণে পার্থক্য আছে, আমাদের বেশ পার্থক্য আছে যেটা আমরা অনুভব করি। হুম। গড়ের, দেখো গড়ের, খেয়াল করছো, গড়ের, গড়ের নয় কিন্তু, গড়ের, মাঠে, গরুর। এবার কিন্তু গরুর নয়, গরুর। গাড়ি, খেয়াল করছো, গড় গড়িয়ে যায়। তো এই পার্থক্য আমাদের ধরতে হবে, সাথে সাথে বলার ক্ষেত্রে আমরা এটা একটু মাথায় রাখবো। দ্বিতীয়ত হচ্ছে অর্থের যে ভিন্নতা তৈরি হচ্ছে সেটা বুঝতে পারবো, এলোমেলো যেন করে না ফেলি, একরকম যেন হয়ে না যায় আমাদের। এখন যদি বলি এলোমেলো যেন করে না ফেলি, করে, তাই নয় কিন্তু, দেখো করে অর্থাৎ করা, কাজ করা। রেপ্র, রেপ্র মানেই অগ্র, জিভের অগ্রভাগ, ঠিক আছে, কিন্তু দাঁতের গোড়ার একটু পরে পরে মিশছে। আর ট ঠ ড ঢ, এটা যেখানে যে মিশছে ওখানে যে হচ্ছে ডয় বিন্দু র। এই এই জায়গাগুলো একটু প্র্যাকটিস, যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে সেটি করে ফেলতে হবে। সাথে সাথে বলার ক্ষেত্রে একটু স্বচ্ছ থাকতে হবে। যেমন ওই গানটা তোমরা শুনেছো বোধহয়, যে শাওন রাতে যদি স্মরণে আসে মরে, শাওন রাতে যদি, রা, রা, খেয়াল করছো, রা না, রা, দাঁতের পরে যে যে কঠিন জায়গাটা গা বেশ একটু উঁচু হয়ে আছে, মারি যেটাকে বলছে। রাতে যদি স্মরণে আসে মোরে, খেয়াল করো, মোরে, বাহিরে ঝড়ও বহে। এবার কোন দিকে যাচ্ছে ঝড়? পিছনে চলে যাচ্ছে মূর্ধাই, ঝড়ও। নয়নে বাড়ি ঝরে, বলো বাড়ি ঝরে কোন জায়গায় হবে? বুঝতে পারছো?
বাড়ি কিন্তু বাড়ি না, মানে ওই ঘর বাড়ি না, বাড়ি, এটা বাড়িধি, ওই যে যে বাড়িধির কল্লোল, বাড়িধির মহাকল্লোল বলছিলাম, মনে আছে? বাড়ি পানি। হ্যাঁ, বাড়ি পানি। নয়নে বাড়ি ঝরে। ঝরে, ঝরে কোনটা? ঝরে পড়া। ঝর্ণার মতো ঝরে পড়া, তাহলে এবার বয়শূন্য র, মানে ঝড়ে নয়, বাড়ি ঝড়ে এমন নয়। ঠিক আছে? অর্থাৎ আমরা কিন্তু উচ্চারণের সাথে সাথে এই বানানের ভিন্নতা যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখি। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, আমরা এই লাইনটা ব্যাখ্যা করে তোমাদের, দেখো এটা নিজেরা বোঝো কিনা একটু দেখো তো এই ব্যাখ্যাটা। না বুঝলে আমি কথা বলছি। কারো বুঝতে? জি স্যার। তোমার নাম কি? বলো, এটা কি হবে? স্যার ক দীর্ঘিকার। কয় দীর্ঘিকার হবে? জি স্যার। তোমার নাম কি মন? নাফিস স্যার। নাফিসা না? জি স্যার। আমি আসলে প্রশ্ন করেছি, নাফিসা বা মন সেটি বিষয় নয়। বলতে চেয়েছি এইটা কি হবে এবার, যে তোমার নাম কি নাফিসা, এবার কি হবে? ঋষিকার। রসিকার হবে। বাহ, কি চমৎকার বলেছ। বলো এবার কি কি হবে? স্যার দীর্ঘিকার। কি কারণে দীর্ঘিকার হচ্ছে এবার? উত্তর তো স্যার অব্যয় না। উত্তর অব্যয় পদ না, বা হ্যাঁ বা না, না, হ্যাঁ। জি আচ্ছা স্যার। নাফিসা, তুমি এটাকে ইংরেজির সাথে কিভাবে রিলেট করতে পারবে? তুমি তো প্রশ্নকে করলা, ইংরেজির কোন প্রশ্ন রস্বীকার হবে আর কোন প্রশ্ন দীর্ঘিকার হবে, একটু রিলেট করতে পারো নাকি, দেখো তো। ইংরেজির সাথে একটু সম্পর্কিত করতে পারো কিনা। স্যার অ্যান্সার যদি হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন এরকম কিছু হয় স্যার তাহলে স্যার। হুম। স্যার স্যার যদি কোশ্চেন ইজ দিয়ে করি বা মানে বি ভার্ব দিয়ে করি তাহলে হচ্ছে ভেরি স্যার গুড, ঋষিকার হবে। ভেরি গুড, ভেরি গুড, দারুণ বলেছ। অক্সিলারি ভার্ব বা নর্মাল ইন্টারোগেটিভ হচ্ছে রস্বীকার, কিন্তু ডব্লিউএস কোশ্চেন হচ্ছে দীর্ঘিকার। ডু ইউ ওয়ান্ট? ইয়েস, হোয়াট ডু ইউ ওয়ান্ট? খেয়াল করছো? এবার আমি কলম চাই বা বই চাই, একটা কিছু বলতে পারি, ওয়ান ডে বুক বা ধরতে পারছো ব্যাপারটা? জি স্যার। এভাবে ভাবছো কখনো এটা, যে এই পার্থক্য এখানে আছে এবং অত্যন্ত সুন্দরভাবে আমরা আলাদা করতে পারি, কেবল বাংলায় নয়। আমার এখানে একজন স্যার আছেন, খুবই স্নেহ করেন, বড় ভাই। এই নিপুণ স্যার, আপনারা কি শুরু করছেন, বাংলায় রস্বীকার কি দীর্ঘিকার কি দিয়ে এত পার্থক্যের কি দরকার, একটা দিলেই তো হয়। তখন দেখলাম যে এই লোক তো এই বাংলার খেলা দিয়ে বুঝালে শুনতে চাইবে না। হ্যাঁ, তখন বললাম যে স্যার আপনি ডু ইউ ওয়ান্ট কে কি বাংলা করবেন, আর হোয়াট ডু ইউ ওয়ান্ট কে কি বাংলা করবেন। এখন বলে হ্যাঁ তাই তো, এখানে তো মানে বললেই বুঝতে পারছে না সহজে। আমি যখন ট্রেনিং এ ছিলাম, আমার ট্রেনিং এ একজন শিক্ষক এই ব্যাপারটা এক্সপ্লেইন করে বাংলায়, এর আলাদা করার কি আছে, এটা আবার উনি বাংলা শিক্ষক, দেখো। এরপরে উনি ট্রেনিং এ, ওই ফাউন্ডেশন ট্রেনিং এ এরকম রসিকার কি দীর্ঘিকার কি পার্থক্য বাংলায় এভাবে বুঝিয়ে, এরপরে উনি নিজেই আবার বলছেন এটা আর এমন গুরুত্বপূর্ণ কি, এটা এত আলাদা করার কি হলো, বুঝলাম না, বাংলায় অযথা এসব নিয়ে। তখন আমি দেখলাম যে মূল্যবোধের জায়গায় একটু উনি আঘাত করছেন। ধরো এটা অন্য একজন বলতে পারেন, কিন্তু একজন বাংলা শিক্ষক হয়ে, সিনিয়র একজন শিক্ষক এই কথা বলতে পারেন। তখন আমি বললাম যে স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে ফাদার অ্যান্ড মাদার, এটা একটা এ আর একটা ও দেওয়ার কি কারণ, এটা তো এ দিয়েই হতে পারতো অথবা ও দিয়েই হতে পারতো। আমার প্রশ্নটা কি ধরতে পারছো? মানে এফ এ টি এইচ ই আর ফাদার, এম ও টি এইচ ই আর মাদার, দুটোই তো ফা বা মা হচ্ছে, একটা এ একটা ও কেন? ওটা এফ ও টি এইচ ই আর হতো অথবা ওটা এম এ টি এইচ ই আর হতো, একই ও বা এ দিয়ে তো আ হচ্ছে।
দুইটার কি কারণ আছে? তো বললাম যে স্যার আপনি এই প্রশ্ন করেন না, অথচ বাংলা নিয়ে এই যে যে কথাটা বলেছেন এটা আমার খুব মনোপুত হয়নি, এবং এটা আপনার বলা ঠিক হয়নি আমার তাই মনে হচ্ছে। তখন বলতেছে আমি এটা বাংলার স্যারদের জন্য বলি নাই, আপনারা যারা বাংলার আছেন তারা ভিন্নভাবে নেবেন না। তা তোমার কথা যদি ট্রেনিং করাতে এসে যদি সেটি ঠিক মতন ভাবে না থাকে, তাহলে কি সেটা বলা ওনার উচিত হয়েছে বলো? আমার কাছে কিন্তু মনে হয়নি যে উচিত হয়েছে। পরে বললাম যে ইংরেজিতে তো একটা জায়গা বললাম যেটা শুধু বর্ণের, আমি আপনাকে ব্যাকরণের জায়গায় যে বাংলার পার্থক্যটা বোঝা বলি, দেখেন এরকম। তো অল্পতে ছাড়িনি তো। তোমরা তো বুঝতেই পেরেছো যে আমি তো অল্পতে ছাড়া লোক না। ঠিক আছে। তারপরে বলতে চাইছেন যে, বলছেন যে যাক, এটা আপনারা বুঝলেন, এটা ব্যবহার করবেন এই। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা খেয়াল করেছো তুমি? দেখবে আমাদের নানা ধরনের পরীক্ষায় এত প্রশ্ন হয়। ধরো বলা হলো যে পলাশী যুদ্ধের কারণগুলো কি কি ছিল, দেখবা যে রসিকার দিয়ে দেখা, তাই না? তুমি লিখছো ব্যয় বলতে কি বুঝো, তোমার তো রসিকার কি দিয়েই বোঝা যাচ্ছে যে ব্যয় বলতে কি বুঝো এটা বোঝাইছে। কিন্তু ওটা হয়েছে কি আসলে? ব্যয় বলতে কি বোঝো? বলে, হ্যাঁ বুঝি। বলে ওটা তাই হইছে না? ভাষার পরিচ্ছন্নতা কোন জায়গায় বুঝতে পেরেছো? ধরো বলা হলো ওটা কি মাছ, বলো তো কি হবে? স্যার রসিকার। এবার যদি বলি ওটা কি মাছ, দীর্ঘিকার। দীর্ঘইকার। দেখো এখন ধারণাটা পরিচ্ছন্ন না? এখন একটু বলো তো কার কাছে এই ধারণাটা পরিচ্ছন্ন হয়নি, এবং এখন থেকে এটি ব্যবহার করতে পারবে কিনা? সুর টেনে বড় করে একটু হালকা ছোট করে, যেটা রস্বীকার, বড় করে দীর্ঘিকার, এইসব কথাবার্তার কি কোনো জায়গা আছে বলো তো? কোনো জায়গা নেই। জায়গায় একটা। আমি উত্তরটা কি দিচ্ছি? যদি হ্যাঁ বা না আসে তাহলে বুঝতে হবে ওটা অব্যয় পদ হয়েছে, দ্যাট মিনস ওটা না, অর্থাৎ ওটা রস্বীকার হবে। হ্যাঁ বা না যখনই উত্তর দেওয়া যাচ্ছে না। এখন যদি বলো যে আহ, তুমি কি খাবে, বলে, হ্যাঁ আমি ভাত খাবো। বলে, স্যার এই তো আমি হ্যাঁ এনেছি। বলে, ওই হ্যাঁ তোমারে কে আনতে কইছে? হ্যাঁ কি ওখানে লাগে নাকি? ওখানে তো খালি ভাত খাবো খাইলেই হয়। বুঝছো? এই কারণে আমি বলছি এত কিছু পেঁচিয়ে টেঁচে কেন বললাম, যেন এই ধারণাটা অপরিচ্ছন্ন না থাকে তোমার কাছে। এবং তুমি যেন অন্তত কখনো ভুল প্রয়োগ না করো। প্রয়োগ ভুল করলেই কিন্তু তোমার লস। তাহলে তুমি শিক্ষাটাকে নিতে পারো না ঠিক মতো। ব্যাকরণ শিক্ষা, ভাষা শিক্ষা, পরিচ্ছন্নভাবে তোমাকে এটা লেখার সময়, বলার সময় তুমি যদি একটু খেয়াল করে যাও, তাহলে দেখবা খুব কঠিন না এই যে যে জায়গাগুলো। এগুলো তুমি তোমার কাছে আহ, মানে এক হচ্ছে তোমার অগোচরে ছিল, দ্বিতীয়ত হচ্ছে অগোচর থেকে গোচরে আসার পরেও তুমি প্রয়োগে আনছো না, ফলে ও আবারও অগোচরে চলে যায়। তার মানে তোমার কাজ হবে এটিকে ব্যবহার করার মাধ্যমে সজীব রাখা, যাতে করে তোমার পরীক্ষার সময় যেন খুব কাজের হয়। তাহলে এইবার বলো, বাহ কি সুন্দর দৃশ্য, এই কিটা এখানে কোন পদ হবে? অব্যয় পদ হওয়ার আর সম্ভাবনা আছে? বাহ। স্যার এখানে তো কোনো প্রশ্ন করেনি, না এই তাহলে কিভাবে বুঝবো? কেন প্রশ্ন করেনি, কিন্তু কোন পদ হবে সেটি বুঝতে পারছো না? বাহ কি চমৎকার দৃশ্য। ইংরেজি করো তো। ওয়াও হোয়াট এ আরে নাইস বিউটিফুল সিনারি। সিটি। বা না, নাইস বা বিউটিফুল যা বলো না, হোয়াট এ বিউটিফুল সিনারি। তাহলে জি এই যে স্যার। হোয়াট এ যেটা, এটা একটা এক্সপ্রেশন, অ্যাডজেক্টিভের এক্সপ্রেশন। কিন্তু আসলে অ্যাডজেক্টিভের এক্সপ্রেশন না, আসলে অ্যাডভার্ব। অ্যাডভার্বটাও একটা অ্যাডজেক্টিভ। আমার এই কথার সাথে কি তোমরা যারা ইংরেজিতে একটু ভালো বুঝে মনে করো তারা কি একমত?
অ্যাডভার্বটাও তো একটা অ্যাডজেক্টিভ, কারণ ও তো ভার্বকে মডিফাই করে, তাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। স্যার স্যার পড়াইছিল, এটা খালিদ স্যার পড়াইছে। হ্যাঁ, ও তো ভার্বকে মডিফাই করে, তাই অ্যাডভার্ব, কিন্তু ওটা একটা অ্যাডজেক্টিভ। ধরতে পারছো? বলতে যে ও তো ভার্বকে মডিফাই করেছে। মডিফাই করার কাজ কাজ কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। এই জন্য ওর নাম তখন হচ্ছে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্বের বাংলাটা তোমরা করেছো না? অ্যাডভার্বের বাংলা কি? ক্রিয়া বিশেষণ। অতএব ওই কিটা ওখানে আর অব্যয় পদ নয়, বিশেষ্য পদও নয়, বিশেষণ পদ, কিন্তু বিশেষণের প্রকার ভেদের থেকে সে বের হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ হিসেবে। ঠিক আছে? আমরা এ বিষয়ে ব্যাকরণিক শব্দশ্রেণী পড়তে যে আরো পড়বো। এখানে যা এই যে তোমাদের বিশ্লেষণ করলাম সেটা লেখা আছে। তো রাত অনেক হয়েছে, আমরা বাদ বাকি যা আছে সহজ আছে, তোমাদের কাছে শিট দেওয়া হবে, সেটা পড়ে এই জায়গাটা পড়ে ফেলতে পারবে। এখানে আহ, বিশ্লেষণ করে আর পড়ানোর জায়গাটা নেই। হ্যাঁ, তদ্ভব আমরা পরের দিনে নত্য সত্য বিধান থেকে শুরু করে প্রকৃতি প্রত্যয়জাত যেগুলো আছে সেই তিনটা আমরা পরের দিন শেষ করব। এবং সন্ধি সম্পর্কে আমরা জাস্ট একটু দু একটা জিজ্ঞেস করতে পারি, সেটা নিয়ে আমরা, কারণ বিরাট আলোচনা সন্ধি আমরা করেছি এবং তোমাদের কারোর কারোর সেটি মনে আছে বলে আমি মনে করছি। ঠিক আছে? তাহলে আজকের জন্য এনামুল আছো নাকি? আমরা বোধহয় এই পর্যন্ত ইতি টেনে দিই, কারণ রাত কম হয়নি শিক্ষার্থীদের। কি বলো এনামুল? এনামুল নেই মনে হয় না? ক্লাস কি শেষ? হ্যাঁ, বলছি যে ক্লাস তাহলে শেষ করে দিই, অনেক সময় হয়েছে তো, রাতও অনেক তাহলে হয়েছে। আজকে কি বাংলা বানানের উপরে ক্লাস শেষ হইলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাংলা বানানের বাকি অংশ আমরা পরের দিনে করব। ও আচ্ছা, তাহলে টোটাল শেষ হয়নি? না 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 না, টোটাল শেষ হওয়াটা তো সহজ নয় এত।